পুরো বাজার ঘুরে নিজের পছন্দের বড় মাছ কিনতে আমরা অনেকেই খুব পছন্দ করি। বাড়িতে একটা অনুষ্ঠানে একটা বড় মাছ একবার আনা হয়েছিল, যে মাছটা দেখতে ছিল আর 5টা সাধারণ মাছের মতোই। কিন্তু সেই মাছটা আনার পর বাড়িতে যে কী কী অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে এই ঘটনাগুলো যদি আর 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে মূল ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। প্রথমত হলো যে ঘটনাটা যেন আগে কোথাও প্রচার না হয়ে থাকে, আর দ্বিতীয় বিষয় হলো ঘটনাটা যেন ছোট থেকে বড় সকলে শোনার মতো হয়। এমন কিছু লিখবেন না যে ঘটনাটা সবার সামনে সমস্ত বয়সের মানুষ শুনতে দ্বিধাবোধ করে। তো চলুন আজকের ঘটনা উপস্থাপনা করা আমি শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে দক্ষিণ 24 পরগনা থেকে রাজীব লিখে পাঠিয়েছে। এবার এই ঘটনা সম্পর্কিত প্রথমে আমি কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। রাজীব যেটা লিখেছে যে ও ছোটবেলা থেকেই একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মেছে। ওর দাদুরা ছিল 3 ভাই। তো সেই 3 ভাই একসাথে, ওদের মেন যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা হচ্ছে সোনারপুরের দিকে। তো সোনারপুর লাইনে ওদের বাড়ি, এবং ওর দাদুরা যে 3 ভাই তারা সবাই একসাথে থাকতো, মানে একটা পুরো একান্নবর্তী পরিবার ছিল। এবারে ওর ওর যে দাদু, মানে রাজীবদের যে দাদু, সেই দাদুরই আর একজন দুঃসম্পর্কের এক মানে আত্মীয় ছিল। তো তার একটা ছেলে ছিল, এবং সেই ছেলেটার বয়স ছিল এই মানে রাজীবের যিনি বাবা তার থেকে একটু কম, মানে ওর বাবার থেকে একটু কম বয়সী হবে। ওরা কাকু কাকু বলে ডাকতো। এবার সেই কাকু কিন্তু মানে একদম আর 5টা সাধারণ মানুষের মতো ছিলেন না। মানে ওনার যতটা বয়স ছিল, কিন্তু ওনার ভিতরে একটা চাইল্ডিশ ব্যাপার ছিল। মানে উনি একটু দেরিতে কথা বলা নাকি শিখেছিলেন। উনি যখন ছোট ছিলেন তো তখন থেকে উনি একটু দেরিতে কথা বলা শিখেছিলেন। খুব বেশি সহজ সরল মানুষ, মানে পড়াশুনো খুবই মানে কম পর্যন্ত উনি পড়াশুনো করতে পেরেছেন, কারণ উনি না পড়াশুনোর বিষয়টা খুব জটিল লাগতো। আর যেহেতু উনি কথা বলা দেরিতে শিখেছে, তো সব কিছু ওনার ডেভেলপমেন্টগুলো একটু দেরিতে হয়েছিল। তো ওনাকে ডাক্তারও দেখানো হয়েছে। এবার মানে অনেক বছর আগের কথা, বুঝতেই পারছেন। তো ডাক্তার বলেছিল যে কিছু একটু ছোটোখাটো সমস্যা আছে, বলছিল যে ওকে চাপ দেবেন না, আস্তে আস্তে যখন ওর বয়স বাড়বে সবটাই ঠিক হয়ে যাবে। তো সেটা হয়েও যায়, কিন্তু তারপরেও উনি একটু বেশি সহজ সরল টাইপের মানুষ। একটু মানে কোনো কিছু জোরে কেউ আশপাশে কথা বললে বা ওনার সাথে যদি কেউ ধমক দিয়ে কথা বলতো, মানে উনি খুব মানে যাকে বলে গুটিয়ে যাওয়ার এরকম টাইপের আর কি উনি মানুষই, খুবই আর কি খুব সেন্সিটিভ পার্সনও বলা যেতে পারে। তো সেই জন্য এবং যে বাড়িতে আর কি ওই কাকু জন্মেছিলেন তারা ছিল প্রচণ্ড গরিব। এবার তারা ভাবছে যে ছেলেকে দিয়ে এবার কী করবে, ছেলে পড়াশুনো করছে না বা করতে পারছে না, বা ওকে যেরকমভাবে কেয়ার করা দরকার সেটাও করা হচ্ছে না, আমার করা যাচ্ছে না, কারণ ওদের কাছে পয়সা কড়িও কিছু নেই। তো তখন এই রাজীবদের যে বাড়ি ছিল সেই বাড়িতে ওকে দিয়ে যায় এবং বলে যে আমরা তো খুব গরিব মানুষ, আমাদের পক্ষে মানে ওকে এভাবে রাখাটা সম্ভবপর হচ্ছে না। আর যেহেতু এই রাজীবদের মানে দাদুরা 3 ভাই একসাথে এখানে থাকতো, সকলেরই আর কি ছোটোখাটো মানে ব্যবসা রয়েছে,
তারপরে ওদের জমি জায়গা কিছু ছিল, সেখানে কিছু কাজকর্ম ছিল। তো বলেছে ওকে দুটো খেতে দিলে হবে, বাকি তোমরা ওকে যা যা কাজ বলবে ও একটু কাজ শিখে নেবে। কারণ আমাদের তো মানে ওই যে কাকু ছিল সেই কাকুর নাকি 4 না 5 ভাই বোন, তো তার মেয়ে বোনও আছে, তো তার ফ্যামিলি আর কি তাকে ওইভাবে রাখতে পারছিল না, খুব গরিব ছিল। তো তো তখন এরা বলেছে যে ঠিক আছে, আমাদের এখানে কোনো অসুবিধে নেই, ও যেটুকু পারবে কাজ করবে, বাকি আমাদের মানে যেহেতু দাদুরা 3 ভাই একসাথেই থাকতো, বলছে আমাদের এখানে খাওয়া পড়ার অভাবটা ওর হবে না। এবার আমি যে সময়কার কথা বলছি সেই সময় কিন্তু মানে সমাজটা বা বলুন মানে যে পারিবারিক যে সিস্টেমগুলো ছিল সেগুলো কিন্তু আরও মানে কি বলবো, সেই বন্ডিংগুলো একটু অন্য রকমের ছিল। মানে অন্যের ছেলেকে আমরা কেন নিজেদের ফ্যামিলিতে রাখবো, তার মধ্যে ছেলেটা মানে অতটা জলি নয়, যতটা ওর বয়সী ছেলেদের যেরকম হওয়া উচিত সেরকম নয়, বাট স্টিল একটা ভালোবাসা, একটা টান, একটা দায়িত্ববোধ কোথাও না কোথাও ছিল। এবং রাজীবের মানে দাদুরা 3 ভাই বলেছিল ওর কোনো অসুবিধে হবে না, আমরা যখন আছি ওর খাওয়া পড়ার কোনো অসুবিধে হবে না, ও যতটুকু পারবে কাজ করবে, আমাদের যা একটু ব্যবসা আছে বা যা জমি আছে। তিন ওই রাজীবের দাদুদের যে 3 ভাই তাদের এক একজনের এক এক রকম কাজ ছিল, বলছে ও যখন যেরকম পারবে হেল্প করবে। তো ওকে অনেক কম বয়সেই ওই সেই কাকুকে রেখে চলে যায় তার আর কি বাবা মা। এবার সেই কাকু ছোট থেকেই ওদের ওই ফ্যামিলিতে রয়েছে। এবার রাজীব যখন থেকে মানে জন্মেছে, ও ছোট থেকেই ফ্যামিলিতে ওই কাকুকে দেখে বড় হয়েছে, এবং ওই কাকু ছিল ওর বাবার থেকে কিছুটা বয়স আর কি কম। তো যাই হোক, তো সে কাকুকে ও ছোটবেলা থেকে যতটুকু দেখেছে ভীষণই সাদাসিধে মানুষ, মানে মনে কোনো কথা চেপে রাখা বা মনে কোনো প্যাচ, খুবই সহজ সরল প্রকৃতির মানুষ বলতে যা বোঝায়। এবং উনি মানুষের সাথে কথাও খুব আস্তে আস্তে ধীরে ধীরে খুব মিষ্টিভাবে বলতো, এবং দূরে যদি কোথাও ঝগড়াঝাটি হতো উনি না খুব ভয় পেয়ে যেত, এইরকম টাইপের আর কি মানুষ। তো যাই হোক, তো সবার ওই 3টে দাদুরই যা যা কাজকর্ম ছিল, বাড়ির কাজ বাইরের কাজ যতটুকু পারতো করতো। আর ওই 3 দাদুরও মানে দাদুর বাড়ি থেকে ওর কোনোদিনই খাওয়া পড়া কোনো কিছু নিয়ে কোনো অভাব এরা করতে রাখেনি। তো এভাবেই দিন কাটে। তো এবার কি হলো, তখন রাজীব অনেকটাই ছোট, মানে জাস্ট স্কুলে পড়ে। তো তখন মানে সবাই বাড়িতে ভাবছে যে ও কি করবে, এবার ওকে কি আমরা বিয়ে থা দেবো না কি করব। তো ওর বাড়িতে খবর পাঠানো হয়েছে, আত্মীয় তো ছিল, মাঝে মধ্যে আসতো মানে ওই কাকুর নিজের যে বাবা মা ছিল তারা আসতো, দেখা সাক্ষাৎ করতো, কারণ তারও বয়স হচ্ছে। তো তখন ওই কাকুর যে বাবা মা ছিল তারা বলল যে দেখো তোমাদের এখানে থাকে, মানে এটা তো ওর নিজের বাড়ি নয়, আর আমাদেরও মানে ওনার ওই কাকুর আর কি বোন ছিল, তো সেই 2 বোনের বিয়ে দিতে গিয়ে ওদের যেটুকু যা সম্বল ছিল সব বিক্রি করে দিয়েছে। তো বলছে যে আপনারা যদি ওর বিয়ে দেন, আমার পক্ষে কিছু দেওয়াও সম্ভব না, আর ও বিয়ে করে বউ নিয়ে উঠবে কোথায়, আর ওকে কেই বা বিয়ে করবে। তো তখন এই রাজীবের যে দাদুরা ছিল, তো সেই 3 দাদুই বলছে যে ও যদি বিয়ে করতে চায় আমরা ওকে বিয়ে দিয়ে দেবো, আমাদের এখানে তো একটা ঘর ওর জন্য ঠিকই থাকবে, ওর কোনো অসুবিধে হবে না, বা ওর বউও যদি আসে তারও কোনো অসুবিধে হবে না খাওয়া পড়ার। তো এবার ওই যে কাকু, সে কাকুকে যখন জিজ্ঞেস করা হয়েছে, সে তো মানে প্রচণ্ড লাজুক প্রকৃতি, সে বলছে না আমি সব বিয়ে থা করবো না, আমি এই বেশ আছি তোমাদের সাথে। তো সবাই ভাবলো যে ঠিক আছে, ও যখন বিয়ে করতে সেভাবে চাইছে না, কাউকে তো জোর করে বিয়ে দেওয়া উচিত না। আর ওর যেহেতু একটু মানে যতটা ওনার বয়স, ওনার ম্যাচুরিটিটা ততটা ছিল না, তো সবাই ভাবলো যে ঠিক আছে, ওর বিয়ে থা নিয়ে আমরা এখন ভাববো না। যদিও পরে কখনো বলে, ওকে বারবার বলা হয় ছোট ওই কাকাকে, যে তোমার যদি কখনো মনে হয় যে তুমি বিয়ে করতে চাও তুমি আমাদেরকে বলবে, আমরাই তোমার বিয়ের ব্যবস্থা করবো। এবার ওই কাকুকে না সবাই ভালোবাসতো, মানে ফ্যামিলির প্রত্যেকে ভালোবাসতো, মানে আর উনিও খুব ভালো মানুষ ছিলেন, ওনার সাথে কারোর কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু নেই। তো এইবারে কি হলো, তো সবাই মিলে ভাবলো যে ওর একটাবার ব্যবস্থা করা দরকার। মানে এতদিন যেটা ছিল, রাজীবের যে দাদু ছিল সেই দাদুর একটা ছোট ব্যবসা ছিল, তো সেই ব্যবসায় টুকটাক কাজকর্ম করতো। রাজীবের আরেক যে দাদু, মানে ওর দাদুর যে ভাই আরেক যে দাদু, তার এমনি বাড়িতে কিছু জমি জায়গা ছিল, তার একটা ছোট মুরগির ফার্ম ছিল, তো সেখানেও কাজকর্ম করতো। তো ওই 3 দাদুরা মিলে ঠিক করলো যে মানে দাদুদের তখন প্রচুর বয়স হয়ে গেছে, তো ভাবলো যে আমাদের তো পরের জেনারেশন যারা আছে তারা ভবিষ্যতে যদি একসাথে থাকে বা না থাকে, তো এর কি হবে, ওই কাকুর কি হবে। তো তখন ভাবলো যে ওকে যদি কোনো একটা কাজ হোক বা ব্যবসা হোক কিছু যদি কোনোভাবে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাহলে ও নিজেরটা অ্যাটলিস্ট করে নিতে পারবে, কারণ এটাই তো জীবন না, আর ওর জীবন পড়ে রয়েছে। কারণ আমি বললাম যে রাজীব যখন ওই
ক্লাস 4-5-এ পড়ে তখনকার সময়ের এটা ঘটনা, মানে 5-6 এরকম। আর ওই কাকুর তখন বয়স হচ্ছে রাজীবের বাবার থেকেও কম, মানে 4-5 বছরের ছোট ওর বাবার থেকে। তো দাদুরা মিলে ঠিক করলো যে ওকে একটা কোথাও চাকরিতে ঢোকানো যায় কিনা। এবার উনি যেরকম টাইপের মানুষ ছিলেন, উনি কাজকর্ম করতে পারতো, কিন্তু ওনাকে না খুব বুঝিয়ে বুঝিয়ে দিতে হতো, মানে খুব গাইড করতে হতো। উনি নিজে থেকে বুদ্ধি খাটিয়ে যে কোনো একটা কাজকে মানে স্বয়ং সম্পূর্ণ করবে সেরকম ব্যাপারটা ঠিক ছিল না, কিন্তু আবার কোনো একটা কাজ যদি বুঝিয়ে দেওয়া হতো যে এটা কীভাবে করতে হয়, তখন কিন্তু সে খুব ভালোভাবে করতো। এবারে ওনার জন্য কাজ দেখা শুরু হলো। এবার যখন কাজ দেখা শুরু হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজের সন্ধানও পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে হয়তো ওর কাকু জয়েন করে হয়তো সেখানে কাজ কিছুদিন করছে, তারপরে সে হয়তো কাজটা করতে পারছে না। বা উনি কি ছিলেন, উনি একটু না মানে স্লো কাজ করতেন, নিজের মতো করে নিজের মধ্য থেকে কাজ করতেন। এবার কোনো একটা জায়গায় যদি ফ্যাক্টরি হোক বা যে কোনো বাইরের জায়গায় যদি কাজ করতে হয়, তো সেখানে ওনাকে বারবার কে পুশ করবে, বারবার কারোর পক্ষে তো ওনাকে গাইড করা সম্ভব নয়, যার যার কাজ নিজেকে নিজের দায়িত্বে করতে হয়। তো কি হলো তার ফলস্বরূপ, উনি মানে কোনো জায়গাতেই বেশি দিন নিজের কাজটা টিকিয়ে রাখতে পারলেন না। কিছুদিন কাজ করেন, তারপরে উনি বলতেন যে ভালো লাগছে না, বা উনি কাজটা করতে পারছে না, হয়তো আরও স্পিডে কাজটা করতে হতো। তো এরকম নানান কারণে ওনার কোনো চাকরি কিন্তু টিকলো না। এইবারে বাড়িতে তো সকলে খুব চিন্তায় পড়ে গেছে। ওই যে 3 দাদু ছিল, রাজীবের যে 3 দাদু, সেই দাদুর যারা ছেলেরা ছিলেন তারাও বলছে যে আর এভাবে তো চলবে না, ওকে যদি কিছু একটা করতে হয় ওকে নিজেকেই করতে হবে। কিন্তু এভাবে যদি 2 দিন কাজ করে, 3 দিনের দিন ও যদি বলে ও পারছে না, বা যেখানে কাজে জয়েন করছে তারা কমপ্লেন করছে, তো তখন সবাই মিলে যেটা ঠিক করলো যে ওদের ওখানে মানে ওদের এই সোনারপুরের ওখানে মানে একটা খুব বড় মানে মাছের একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন, মানে ওনার রীতিমতো আড়ত ছিল। তো তার সাথে আবার রাজীবের বাবার খুব ভালো একটা সম্পর্ক ছিল। এবারে তখন ওই যে মাছের যার আড়ত ছিল, তো তার কাছে রাজীবের বাবাই ওদের এই যে কাকা, সেই কাকার কথা বলে, যেরকম একটা ছেলে আছে খুব তোমার, মানে উনি হয়তো কোনো এক সময় কোনো কাজের জন্য কোনো ছেলে ওনার দরকার সেটা বলেছিল। তো তখন রাজীবের বাবাই ওর যে রাজীবের যে কাকু, সেই কাকুকে রেকমেন্ড করে, এবং রাজীবের বাবা এটা পরিষ্কার করে বলে দেয় যে আমাদের এক দুঃসম্পর্কের ভাই হয়, অনেক ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে থাকছে, তো ওর এই সমস্যা আছে, কিন্তু খুব সৎ। মানে ওর যদি প্রচণ্ড খিদে পায়, হ্যাঁ, এবং ওর কাছে হয়তো টাকা রয়েছে, সেটা তো অন্যের টাকা, বা বাড়ি থেকে হয়তো কোনো একটা কাজের জন্য টাকা দেওয়া হয়েছে, বলছে ওর খিদে পেলে ও না খেতে পেয়ে মরে যাবে তাও ভালো, কিন্তু ওই টাকাটাও খরচা করবে না। আর খুব বিশ্বাসযোগ্য ছেলে, মানে কোথা থেকে যদি তুমি বলো যে অমুক জিনিসটা নিয়ে আসো, অমুক টাকার পেমেন্টটা নিয়ে আসো, তাহলে কিন্তু ও আর যাই হোক, হয়তো কাজটা একটু স্লো করে, কিন্তু ওকে 100% বিশ্বাস করা যায়। এবার সব কথা শুনেছে, এবার শোনার পরে ওই যে মালিক যে ছিল ওই মাছের আড়তে, তো সে বললে আমার তো এরকম ছেলেই দরকার, আমার মানে অ্যাক্টিভ ছেলে আমার কাছে প্রচুর আছে, যারা আমার হয়ে কাজকর্ম করে, এদিক ওদিক জিনিসপত্র বলছে, কিন্তু আমার বিশ্বাসযোগ্য মানুষ আমার কাছে আছে, বাট কম আছে। তো বললো যে ঠিক আছে, তো একদিন তোমার সেই ভাইকে নিয়ে এসো। তো তারপরে ওই রাজীবের বাবা ওর ওই কাকাকে নিয়ে ওই যে মাছের আড়তের যে মালিক ছিলেন তার কাছে গেছে, গিয়ে কথাবার্তা বলেছে। তখন বলেছে যে ঠিক আছে, আমি কাজ দেবো কি দেবো না আমি সেটা এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমি ওকে কিছু কাজ প্রথমে দেবো, আমি দেখবো কিভাবে করে। এবার রাজীবের বাবা বলে দিয়েছিল যে ওকে কিন্তু মানে কাজটা একটুখানি ওকে গাইড করতে হবে, যে কীভাবে কীভাবে করতে হয়, নাহলে ও অতটা মাথা খাটিয়ে করতে পারবে না। তো বললো ঠিক আছে, ওর সাথে আরও ছেলে যাবে। তো তখন ওই যে মাছের যে আড়তের যে ছেলেটি মানে লোকটি ছিলেন মালিক, সে তখন একটা বুদ্ধি দেয়, বলে যে একটা কাজ করো, যদি তোমাদের সুবিধে মানে মনে হয়, বলছে যে তুমি মানে ওকে একটা মানে মাছেরই ব্যবসার মধ্যে ওকে ঢুকিয়ে দাও। মানে ও যখন নিজে থেকে টাকা পয়সা দিয়ে হ্যান্ডেলিং করা শুরু করবে, যখন থেকে ও নিজে একটা ব্যবসার মধ্যে নামবে, প্রথম প্রথম ভুল হতে পারে, আমি তো আছি, আমি ওকে সব লাইনটা দেখিয়ে দেবো, কীভাবে মাছ তুলতে হয়, কীভাবে মাছ বিক্রি করতে হয়, সব কিছু আমি বলে দেবো। বলে যে কিন্তু অন্তত ওকে নিজের পয়সা একটা কিছু করতে দাও, তাহলেই কিন্তু ওর মধ্যে সেই ম্যাচুরিটিটা আসবে। তো ওরা বললো যে ঠিক আছে, আপনি আগে কিছুদিন দেখুন ও কাজটা বুঝতে পারছে কিনা পারছে কিনা, তারপরে না হয় আমরা বাড়ি থেকে কিছু টাকা দিয়ে ওকে না হয় একটা ব্যবসা মতো খুলে দেবো। তখন বলেছে ঠিক আছে। এবার তো যাকে বলে একটা ট্রেনিং শুরু হলো। তো প্রত্যেক দিন ওই কাকা, ওই মাছের আড়তের যে মালিক ছিল,
তার ওখানে যেতে, এবং তার বাড়ি থেকে অনেক ভোরবেলা একদম মানে কাক ভোরে গাড়ি বেরোতো মাছ ধরার জন্য। তো সেইখানে ওর কাকাকে পাঠিয়ে দেওয়া হতো, সে আরও লোকেদের সাথে মাছ ফাছ ধরতো, ধরে তারপরে কোথায় কোন মানে ওখান থেকে আর কি মাছ নিলাম হতো, মানে তার থেকে যারা ছোট ছোট ব্যবসায়ী তারা মাছ কিনতে আসতো। এইভাবে কাজটা চলতে লাগলো। এবারে করতে করতে এই মাছের আড়তের যে মালিক ছিল সে একদিন রাজীবের বাবাকে ডেকে বলল যে ও কিন্তু মোটামুটি কাজটা শিখছে, বলছে যে তোমরা যদি ওর ভবিষ্যৎ গড়ে দিতে চাও তাহলে ওকে, বলছে যে আমার আর একটা ছেলে আছে, ও একটা ছোট ব্যবসা করে, কিন্তু ওর কাছে তো পুঁজি অত নেই, তোমরা যদি কিছু টাকা দিয়ে তোমার এই ভাইকেও ঢুকিয়ে দাও তাহলে ও নিজে থেকে কিছু কিছু করতে পারবে। তো ভালো কথা, বলেছে ঠিক আছে। এবার ওই যে রাজীবের যে 3 দাদু ছিল, তো সেই 3 দাদু মানে নিজেরা আর কি কথোপকথন করে যে কি করবে, ওকে কি তাহলে পয়সা দিয়ে একটা ব্যবসা শুরু করে দেবে। এবার যেহেতু একটা ছেলের সাথে মানে ওনারই আর কি ওই যে মাছের আড়ত ছিল, তো তার সাথেই কথা বলে ওনার একটা পরিচিত ছেলে ছিল, বলছে ওর সাথে কিন্তু এ কাজ করতে পারে, সেটা যেহেতু বিশ্বস্ত ভালো ছেলে, ও কিন্তু পারবে। তো তারপরে ঠিক হলো যে প্রত্যেক দাদু ওই 15,000 টাকা করে দিল, মানে এই কাকাকেই 15,000 টাকা করে দেয়, এবং সেটা একবারে দেয় না, মানে ভাগে ভাগে ওকে কিছু টাকা করে দেয়, এবং এই টাকা দিয়ে ওই আরেকটি ছেলের সাথে এই কাকার বিজনেস শুরু করে মাছের। এবার যেহেতু উনি খুব পরিশ্রম করতে পারতেন, তো গাইড মানে পেত, আর ওই ওনার সাথে আরও একজন ছিল, তো ওরা দুজনে মিলে বেশ একটা মাছের ব্যবসা শুরু করলো। এবং আস্তে আস্তে দেখা গেল যে ওনার ভিতরে যেরকম একটা ব্যাপার ছিল যে উনি একটু কম বুঝতো বা কোনো একটা কিছু বুঝতে ওনার স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতো, সেগুলো কিন্তু ওনার আস্তে আস্তে কাটতে লাগলো, এবং উনি কিন্তু ভালোভাবেই বিজনেসটা করতে থাকে। আর যেহেতু ওই যে রাজীবের বাবার যে বন্ধু, যে মাছের আড়তদার যে মালিক ছিলেন, তিনি যেহেতু পুরো বিষয়টার মাথার উপরে ছিলেন, তো সেই জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা মার যাওয়া বা লস হওয়া সেরকম কিন্তু কিছু হয়নি। তো এইভাবে আস্তে আস্তে চলতে লাগলো, এবং বাড়ির সকলে বেশ স্বস্তি পেল যে ঠিক আছে তাহলে ছেলেটার একটা গতি হলো, এরপরে ওকে আমরা আরও জোর দিতে পারবো বিয়ে করার জন্য, কারণ এবারও নিজস্ব রোজগারপাতি হচ্ছে। তো এইভাবে চলছে। এবার একদিন কি হলো, সেদিন ছিল রাজীবের জন্মদিন, ঠিক আছে। এবার ছোটোবেলা থেকেই ওই কাকা এদের বাড়িতে চলে এসছে বহু ছোটোবেলা থেকে। এবার এরা মানে পুজোয় জামা কাপড় দেওয়া থেকে শুরু করে ওর নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মানে খাওয়া দাওয়া সব কিছুই এই দাদুদের কাছে। তো এই কাকা ভাবলো যে আমি তো ছোটোবেলা থেকে এত কিছু পেয়েছি এদের সবার থেকে, এবার আমার কিছু করা উচিত। তো তখন কি হলো, ওই যে বলেছিলাম যে যারা মাছ ধরে দেখবেন আপনারাও হয়তো জানেন, তারা কিন্তু অনেক সকালে বেরোয় মাছ ধরতে। এবার ওরাও সেদিনকে যথারীতি এই ওর কাকা গেছে মাছ ধরতে, তো প্রচুর বড় বড় মাছ পেয়েছে সেদিন, এবং যা আর কি ওরা সেই বাজারের থেকে ওখান থেকে মাছ ধরে একটা বাজারে ওরা যেত, সেখানে কিছু ব্যবসায়ীদের মাছ দিত, ওরা কিছু মাছ বিক্রি করতো। তো সব কিছু করে না বেশ মোটামুটি একটা ইনকাম হয়েছে। এইবারে ওই যে মাছ ধরা হচ্ছিল যখন যখন ওরা মানে মাছগুলো নিয়ে এসছিল বেচার জন্য, তো সেখানে একটা বড় কাতলা মাছ পড়েছিল, বেশ বড়। তো ওনার তখন ওই মাছটা দেখে ভাবলো যে এই রাজীব যিনি আর কি ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন, তো ওনা মাছ খেতে খুব ভালোবাসতো, বিশেষত ওই কাতলা মাছের কালিয়া। তো ভাবছে যে ও তো খুব ভালোবাসে খেতে, ওর জন্মদিন, তাহলে বরং আমি এটা নিয়ে যাই, বেশ খুশি হবে ও, বাড়িতে রান্নাবাড়ি হবে। তো বাড়িতে কিন্তু কাউকে কিচ্ছু বলেনি যে ও মাছ আনবে বা কিছু, কেউ কিছু জানে না। এবার গেছে, এবার যাওয়ার পরে তো সব কিছু ব্যবসার কাজকর্ম হয়ে গেছে। তো ওরা ফিরতো গিয়ে মোটামুটি ওই 1টা-2টোর সময় উনি ফিরে যেত বাড়িতে, কারণ অনেক ভোরবেলা বেরোতো 3:30টার সময়। তো ফিরেছে, তো ফিরে যখন বাড়িতে ঢুকেছে ওর ওই সেই কাকা, তো হাতে একটা বড় কাতলা মাছ, ওরকম একটা বড় কাতলা মাছ নিয়ে বাড়িতে ঢুকেছে। তো বাড়ির সবাই দেখে তো অবাক যে কী ব্যাপার, কাতলা মাছ নিয়ে এসছে। তো তখন বলছে যে সবাই মিলে খাওয়া হবে, ওর তো আজকে জন্মদিন, আমি তো কখনো কিছু দিইনি, সেই জন্য। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেটা রাজীব লিখেছে যে এই যে ব্যবসাটা করছিল সেখান থেকে মোটামুটি একটা টাকা ইনকাম হলেও খুব বেশি টাকা কিন্তু ওরা হাতে পেত না, মানে ওর কাকা। তার কারণ হচ্ছে যে আমি বলেছিলাম যে আরেকটা ছেলে ছিল ওর কাকার সাথে, মানে তার সাথে মিলিতভাবেই ব্যবসাটা করতো। তো ওরা না ওই বাজারের ওখানে একটা জায়গায় মানে বাড়ি, মানে একটা ছোট দোকান মতো কেনার জন্য ওরা পয়সা জমাচ্ছিল, মানে দুজনেরই ভাগে যা লাভ হতো
দুজনেই কিছু কিছু করে পয়সা ওখানে বলতো দিতে, সেটাও আবার এই রাজীবের বাবার যিনি বন্ধু ছিলেন মাছের আড়তের যে মালিক, সেই বলে দিয়েছিল যে তোরা টাকাটা জমিয়ে তোরা দুজনে মিলে মানে 50-50 করে একটা দোকান কেন, তাহলে তোদের এই মালপত্র রাখা বেচা এগুলোতে সুবিধা হবে। তো সেই জন্য খুব, আর যেহেতু সবে সবে ব্যবসাটা শুরু হয়েছিল, তো খুব যে টাকা পয়সা বিশাল পেত তা কিন্তু নয়। আর যেটুকু যা পেত, মানে যেটা প্রথম থেকেই আর কি, মানে প্রথম দিন থেকে যতটুকু লাভ হতো বা যাই হতো, এই ওর এই কাকা সে এতটাই ভালো, এতটাই সৎ মানুষ ছিল, ওই 3 দাদুকে ডেকে যে বড় দাদু ছিল তার হাতে দিয়ে দিত, বলতো যে আমি এটুকু টাকা আজকে লাভ করেছি। তো এইসবের জন্যই মানে ওকে বাড়িতে সবাই খুব ভালোবাসতো, খুব ট্রান্সপারেন্ট, খুব সৎ ভালো মনের মানুষ। যাই হোক, তো মাছ এনেছে তো সবার ভীষণ আনন্দ। তো রাজীবের মা নিজে ওটাকে কেটে কুটে খুব সুন্দরভাবে রান্না করেছে। এইবারে ঘটনাটা হচ্ছে যে মাছটা যখন নিয়ে আসে সেটা কিন্তু আর 5টা সাধারণ, মানে যেরকম একটা মাছ, কাতলা মাছ বড় দেখতে হয়, একদম সেরকমই দেখতে, কোনো ডিফারেন্ট কিছু নয়, একদম সেম দেখতে, বেশ সুন্দর একটা মাছ সেটা নিয়ে এসছে। এবার সেটাকে কেটে সুন্দর করে রান্না করা হয়েছে। এবার এবার মাছের কালিয়ার টেস্ট কীরকম হয় সেটা আপনারা সকলেই জানেন, বেশ সুন্দর একটা ঝাল ঝাল করে একটা বেশ সুন্দর গ্রেভি দেয়া মাছের কালিয়া। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই মাছটা যখন উনি নিয়ে এসেছিল ওর ওই কাকা, মানে এত বড় আর কি মাছটা, কিন্তু মানে ভীষণ ভারী ছিল কিন্তু। বাট ওই কাকা যখন বয়ে নিয়ে আসে, তো তখন সবাই ওনাকে জিজ্ঞেস করে যে তুমি এত ভারী মাছটা অত দূর থেকে হাঁটতে হাঁটতে নিয়ে এলে? তখনও বলছে হ্যাঁ মাছটা কিন্তু বড়, কিন্তু এতটা ভারী তো আমার লাগেনি, কিন্তু মাছটা বিশাল বড় আর ভারী ছিল। মানে বাকি আরও বাড়ির যারা ধরেছে, ইভেন রাজীবের মা কেটেছিল, তো উনিও জানেন যে মাছটা কতটা ভারী ছিল, কিন্তু ওর কাকা বলে যে না আমার মাছটা অতটা ভারী লাগেনি। এইবারে যেদিন মাছটা আনা হয় বাড়িতে, সেদিন তো মাছটা মানে ভীষণ ভালো, সবাই খায়, খুবই মানে দারুণ টেস্ট আর কি। আর সেদিন রান্নাটা ওর মা এত ভালো করেছিল, মানে বাড়ির সকলে মানে প্রচণ্ড আর কি সুনাম করে যে দারুণ খেয়েছে মাছটা। এবারে এই ওর যে কাকা ছিল, সেই কাকা ছুতো গিয়ে ওর যে মেজো দাদু ছিল, রাজীবের যে মেজো দাদু, তার ঘরের ঠিক সাইড করে আগে একটা ওখানে রান্নাঘর ছিল, তো সেই রান্নাঘরটা পরে একটা অন্য জায়গায় শিফট হয়ে যায় এবং ওই ঘরটা ওর জন্য অ্যালোকেট করা ছিল একদম প্রথম থেকেই, তো ওই ঘরেই শুতো। এবার মাছটা খেয়ে ঠেয়ে রাতের বেলা শুয়ে পড়েছে, কারণ উনি খুব তাড়াতাড়ি শুতেন, কারণ ভোরবেলা অনেক ভোরে বেরোতে হতো। উনি সপ্তাহে একদিন বেরোতেন না, এবং সেই যে একটা দিন উনি বেরোতেন না, ওনার ছুটি থাকতো, সেই একদিন কিন্তু উনি বাড়ির সব কাজ করতেন, মানে যা যা আর কি কাজ হয়তো ওনাকে কখনো বলা হতো যে কাজটা একটু করে দিই, উনি করতেন। এইবারে ঘটনাটা যেটা ঘটলো, সেদিন রাতের বেলা উনি শুয়ে আছেন, ওনার হঠাৎই মনে হলো যে ওনার ঘরটা কিরকম একটা ধোয়া মতো হয়ে গেছে, ঠিক আছে। এবার উনি তো মানে ধোয়া ধোয়া দেখছে, এবার উনি ভাবছে যে ধোয়াটা কোথা থেকে আসছে, কি হলো রে বাবা। উনি আবার শুয়ে পড়েছে, তারপরে আবার কিছুক্ষণ পরে উনি দেখছেন ঘরের মধ্যে কিরকম ধোয়া। তো উনি হঠাৎ করে নিচে নেমে এসে, আমি বললাম না উনি না একটুতে খুব ভয় পেয়ে যেতেন, মানে ওনার ক্যারেক্টারটা না একটু ডিফারেন্ট ছিল, উনি একটুতে ভয় পেয়ে যেতেন, কেউ জোরে বিশেষ করে কথা বললে, কোথাও ঝগড়াঝাটি হলে উনি পারলে ওনার চোখ থেকে জল বেরিয়ে যেত, মানে এইরকম টাইপের একটা মানুষ। তো ওরকম মানে ধোয়া দেখে উনি তো খুব ভয় পেয়ে গেছে, এবার ভয় পেয়ে উনি নিচে নেমে গেছে, ভেবেছে কোথাও হয়তো আগুন ধরেছে বা কিছু। তো উনি এসে মানে বলছে ঘরে ধোয়া করে উনি চেঁচাচ্ছে। তো আশপাশের ঘর থেকে সবাই চলে এসছে, রাজীবও তখন ছোট ছিল, তো সবাই বেরিয়ে এসছে, বলছে কি হয়েছে, বলছে আমার ঘরে খুব ধোয়া। তো ওই যে দাদু ছিল, সে মেয়ের দাদু বলছে কই আমার ঘরে তো কোনো ধোয়া নেই, তোর ঘরে কি করে ধোয়া থাকবে। তো গিয়ে দেখছে সত্যি ঘরে কোথাও কোনো ধোয়া নেই। এবার আমি বললাম যেহেতু উনি একটু সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন, ওনাকে মানে অতটা শার্প বা অতটা বুদ্ধিদীপ্ত মানুষ উনি ছিলেন না, তো সবাই ভেবেছে যে উনি হয়তো কিছু একটা দেখে হয়তো কোথাও একটু ধোয়া হয়েছে, তাই হয়তো উনি বলেছে। তো বলছে ওরকম কিছু না, তুমি যাও, মানে যে তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়, তোর তো আবার সকালে উঠতে হবে, আমরাও যে যার ঘুমোই। তো ও চলে গেছে ঘরে শুতে। আবার নাকি ওর কাকা ঘরের মধ্যে ওরকম ধোঁয়া দেখছে। এবার একবার বাড়ির সকলকে ডেকে ফেলেছে, তাদের সবাইকে বলেছে, এবং আলটিমেটলি তারা কেউ কিছুই দেখেনি। তো ভাবছে আবার বাড়ির কাকে ডাকবো, তো উনি আর কাউকে ডাকেনি। কিন্তু যাই হোক, সেভাবে আর ওনার ঘুমও হয়নি, তো উনি সকালবেলা উঠে বেরিয়ে গেছে। এবার পরের দিন মানে যেদিন আর কি উনি উঠে বেরিয়ে গেছেন, তো সেদিনকে আমি বললাম যে উনি ঠিক 1:30-2 নাগাদ বাড়ি ফিরতেন। তো
সেই দিন আবার রাজীবের স্কুল ছিল না, মানে কোনো একটা কারণে স্কুল ছুটি ছিল, উনি বাড়িতেই ছিলেন। তো এবার বাড়িতে যখন যখন থাকতো, ওই যে কাকা ছিল সে দুপুরবেলা না মানে বাড়িতে যখন আসতো, এসে স্নান টান করে যদি কোনো টুকটাক কাজ থাকতো মানে কাজকর্ম করে উনি খেতে বসে যেত। এবং খেতে বসার পরে উনি খেয়ে দিয়ে তারপর একটু মানে বিশ্রাম নিত। তারপরে আবার যদি বিকেল সন্ধ্যেতে কারোর কোনো কাজ ঘরের থাকতো সেটা উনি করতেন। এবারে বিকেলবেলা এই রাজীব কি করেছে, উনি ওই কাকার ঘরে গেছে, গিয়ে দেখছে কাকা চুপচাপ বিছানার উপরে বসে রয়েছে, এবং কিন্তু যেখানে ওই টাইমটা কিন্তু মোটামুটি কাকা ঘুমোয়। তো রাজীব গিয়ে বলছে যে কি তুমি এখনো ঘুমাওনি, তুমি জেগে আছো কেন? তো তখন রাজীবের সাথে কিন্তু এই কাকার খুব ভালো একটা টার্ম ছিল। তো এই কাকা বলছে আর বলিস না, কালকে রাতের বেলা আমার ঘরে এত ধোঁয়া আসছিল, আমার না কিরকম একটা লাগছিল, আর সেটা সেটা কিন্তু ছিল মোটামুটি গরমকালই। তো বলছে যে এত ঠান্ডা লাগছিল। তো রাজীব না তখন মানে হেসেছে, মানে হেসে বলছে যে কী ব্যাপার এত গরমের মধ্যে, গরমকাল, হ্যাঁ দুপুরবেলার থেকে রাতের বেলা অবশ্যই গরম কম থাকে, বাট তাই বলে তোমার ঠান্ডা লাগছিল এটা কী করে হতে পারে, ঠান্ডা তো ছিল না। তো তখন ওর কাকা বলছে না কালকে আমার না খুব ঠান্ডা লেগেছে, এরকম ঘরের মধ্যে না প্রচুর ধোঁয়া হয়েছিল। তো তখন রাজীব বলছে দূর তুমি কী বলছো, তুমি ভুল দেখেছো কিছু, তুমি ভুল বুঝেছো, তোমার মানে তুমি অনেক সকালে ওঠো তাই হয়তো তোমার এরকম কিছু মনে হয়েছে। তো তখন ওর যে মানে কাকা সে বলছে না রে আমি মিথ্যে বলছি না, আমি কি কখনো মিথ্যে বলি? তখন বলছে না তুমি মিথ্যে হয়তো বলছো না, কিন্তু তুমি ভুল বুঝেছো। তো তখন বলছে না আমি আজকেও মনে হয় আমার কীরকম একটা লাগছে ঘরটা। তো যাই হোক এরকম দুজনের মধ্যে কথা হয়, তারপরে রাজীব নিজের ঘরে চলে আসে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে তার পরের দিন ওর ওর কাকা যখন ঘুমোচ্ছিল রাতের বেলা আবার দেখছে ঘরের মধ্যে ওরকম পুরো একটা ধোঁয়া। তো মানে বাড়িতে একবার ওরকম করে বলেছে, একটু বকা খেয়েছে যে কেন কিছু তো নেই তোর ঘরে, মানে মেজো দাদু বকা দিয়েছে, বাকিরাও একটু বলেছে যে না কিচ্ছু ঘরের মধ্যে নেই, এরকম করে কেউ বলে ধোয়া ধোয়া। উনি না মানে সাহস পাচ্ছে না নিচে যাওয়ার, কাকে বলবে। তো চুপচাপ ঘরের মধ্যে ওরকম খাটের উপরে উনি মানে একদম মানে কুটি শুটি মেরে বসে আছে। তো তারপরে নাকি উনি খেয়াল করেন যে ওনার যে ঘরটা, সেই ঘরটা তো আগে রান্নাঘর ছিল, তো প্রচুর তাক মতো করা ছিল, র্যাক র্যাক মতো করা তাক। তো সেখানে দু একটা ছোটোখাটো জিনিস থাকতো। তোর কাকা দেখছে যে হঠাৎ করেই ওই তাকের ভিতর থেকে একটা দুটো করে জিনিস পড়ে যাচ্ছে শুধু শুধু। ঘরে একটা মানে ঘরের একদম ওপরে একটা সিলিং ফ্যান চলছে, এবং সেই সিলিং ফ্যানের হাওয়া এতটাও দমকা নয় যে ওই ভারী ভারী জিনিসগুলো পড়ে যাবে। মানে একটা জায়গায় একটা গ্লাস রাখা ছিল, দু একটা আরও ছোটোখাটো জিনিস ছিল, একটা পুরনো রেডিও ছিল। তো সেগুলো কিন্তু ফ্যানের হাওয়ায়, সিলিং ফ্যানের হাওয়ায় পড়ার কথা নয়, কিন্তু ঘটনাটা সেটাই ঘটে, টুপটুপ করে পড়ে যায়। তো ওনার তো মানে আরও ভয় লেগে যায় যে ব্যাপারটা কী হলো। এবারে একটা জিনিস এখানে আমি বলি, সেদিনকে যখন মানে যেদিন উনি মাছটা নিতে গেছিলেন, তো সেই মাছটা যখন উনি আড়তের কাজে যখন গেছিল, ওই মাছগুলো যখন আনার কাজ করছিল, তখন কোনো একটা কারণে না ওই কোনো একটা মাছের আঁশ বা মাছগুলোকে তোলার সময় এই কাকার আঙুলটা একটুখানি কেটে গেছিলো। ঠিক আছে, আঙুলটা একটুখানি কেটে গেছিলো। এবং মানে যা হোক মানে যারা মাছের কাজকর্ম করেন তাদের এরকম প্রায়শই হয়ে থাকে। তো এটা খুব একটা যে বড় ব্যাপার সেটা কিন্তু নয়। তো উনি খেয়াল করছেন যে, এই কথাটা আমি কেন বললাম সেটা আমি পরবর্তী সময় আপনারা বুঝতে পারবেন যে আমি এই কথাটা মানে কেন এখন মেনশন করলাম। যাই হোক, এবারে উনি বুঝতে পারেন আর কি যে ওনার ঘরের মধ্যে কিছু একটা ঘোরাফেরা করছে, মানে কিছু একটা জিনিস এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে, সেটা উনি বুঝতে পারছেন। এবং একটা হাওয়া টাইপের কিছু যে ওনাকে কেন্দ্র করে বারবার বারবার ঘুরে বেড়াচ্ছে, এটা উনি বুঝতে পারেন। কিন্তু সেটা কি করে হচ্ছে, কীভাবে হচ্ছে, উনি কিছু বুঝতে পারছেন না, আর ওনার প্রচণ্ড ভয় লাগছে। এবার বাড়িতেও কাউকে বলতে পারছে না। এবার উনি একটা জিনিসই মানে মানে ছোটোবেলা থেকে আর কি জানতেন যে কোনো কিছু এরকম ভয় হলে বা এরকম ভয়ে যদি কিছু থাকে, যদি খারাপ কিছু থাকে, সেটা মানে মহাদেবের নাম নিলে ঠিক হয়ে যায়। তো উনি আর কিছু তো সেভাবে জানতেন না, উনি ওই মহাদেব মহাদেব করে এরকম করে আর কি উনি এক মনে স্মরণ করছে। এবার এরকম করতে করতে উনি কিছুক্ষণ পর যখন চোখটা খুলেছে তখন দেখছে ঘরটা স্বাভাবিক হয়ে গেছে, ওই ধোঁয়াটাও নেই, আর ওই যে মনে হচ্ছিলো কিছু একটা এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করছে, সেরকম কিছু নেই। আচ্ছা, এখানে এবার একটা জিনিস বলি, ওর এই কাকা, রাজীবের এই কাকা যার সম্পর্কে আমি ঘটনাটা বলছি, তার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে না খুব একটা জোরে হাঁটতে পারতো না,
মানে খুব জোরে জোরে যে হাঁটাচলা করা সেটা উনি করতে পারতেন না, একটু হাঁপিয়ে যেতেন। মানে ছোটোবেলা থেকেই উনি মানে একটা জায়গায় বসিয়ে দিয়ে কোনো একটা কাজ দিল সেটা ঠিক আছে, বাট খুব জোরে জোরে হাঁটা, খুব দৌড়ঝাঁপ করে এটা উনি করতে পারতেন না। মানে কন্টিনিউয়াস উনি অনেকক্ষণ কাজ করতে পারতেন, বাট ওই দৌড়াদৌড়িটা উনি পারতেন না। কেন জানি না ওনার মনে হতো যে উনি খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন এরকম টাইপের, সেটা ছোটো থেকেই। বাট তাই বলে যে ওনার মধ্যে শরীরে শারীরিক কোনো ইন্টারনাল সেরকম কোনো মেজর সমস্যা ছিল তা কিন্তু নয়। আচ্ছা, তার মধ্যে আমি বললাম যে উনি না খুব মানে ফাস্ট কোনো মানে উনি যোগ বিয়োগ গুণ অঙ্ক বেসিক অঙ্কটুকু শিখেছিলেন। মানে তার মানে বেসিক অঙ্কটুকু জানতেন ঠিকই, বাট খুব শার্প উনি ছিলেন না, মানে হিসেবপত্রে খুব একটা শার্প ছিলেন না। মানে ওনাকে যখনই 500-র বেশি কোনো টাকার হিসেব করতে হতো ওনাকে অন্যের সাহায্য নিতে হতো। যাই হোক, তো সেটা যেহেতু ওনার বিজনেসে একজন পার্টনার ছিল, আর পুরো বিষয়টাই যেহেতু ওই আড়তের যিনি মালিক তিনি দেখাশুনো করতেন, ফলে ওনার কিন্তু তখন অবধি কোনো সমস্যা হয়নি। বাট আস্তে আস্তে যেটা হতে থাকলো যে মাছের ব্যবসা করছে, সেই এক একটা বড় বড় মাছের বেশ দাম হয়, তো সেই দামের যখনই হিসেব করতে হতো উনি করতে পারতেন না, ওনার গুলিয়ে যেত। আর উনি ক্লাস 5-6 অবধি পড়াশুনো করেছে, ফলে তার থেকে মানে বেশি সংখ্যক হিসেবপত্র করা, যোগ গুণ বিয়োগ এগুলো উনি অতটা বুঝতে পারতেন না। আর 500-র বেশি হলে তো উনি পারতেনই না। তো এইটা নিয়ে মাঝে মধ্যে ওনার বেশ সমস্যার সম্মুখীন উনি হতে থাকলেন। এবার বাড়িতে এসে কখনো কখনো উনি শেয়ার করতেন, তো বাড়িতে সবাই বলতো যে তুই আস্তে আস্তে শেখ, দেখবি ব্যবসা করছিস শিখে যাবি। যাই হোক, তো এগুলো ব্যাপারগুলো কিন্তু ছিল। এবারে আবার যখন পরের দিন রাজীবের সাথে দুপুরবেলা দেখা হয়েছে, তো তখন রাজীব জিজ্ঞেস করেছে, কি তোমার ঘরে কি আবার ধোঁয়া আসছে? তো যথারীতি উনি বলেছেন হ্যাঁ ধোঁয়া আসছে, তারপরে তবে আমি মহাদেবের নাম নিই, তারপরে কেটে যায়। এবং এইরকম করে 4-5 দিন কিন্তু এই ঘটনাটা টানা ঘটতে থাকে। আর প্রথম থেকেই ঘটনাটা যে ওরকম যে ঘটছে, মানে প্রথম দিন তো উনি বাড়িতে বলেন, তারপর থেকে উনি আর বাড়িতে বলতেন না, কিন্তু এই রাজীবের সাথে যখন কথা হতো তখন কিন্তু উনি জানতে পারতেন। আচ্ছা, এরকমভাবে 5-6 দিন কেটে যাওয়ার পরে ওনার না মানে মনে মনে একটা দেখবেন যে একটা বিষয় ধরুন আপনি ভয় পাচ্ছেন বা আপনি একটা বিষয়ে খুব অস্বস্তি পাচ্ছেন, সেই জিনিসটা যদি আপনার সাথে দিনের পর দিন হতে থাকে, কোথাও গিয়ে না মানে আপনারও মনে একটা রাগ বলুন বা একটা অদ্ভুত রকমের জোর তৈরি হয় যে আমার সাথেই এটা কেন হচ্ছে, এবার আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। তো সেম জিনিসটা কিন্তু ওনার সাথেও হয়। এবার ওই কাকার ঘরে প্রত্যেক দিন এই মধ্যরাতে এরকম ধোয়া হয়ে যাওয়া, একটা হালকা আলো, তার মধ্যে কোনো একটা জিনিস এদিক থেকে ওদিক করছে বলে মনে হচ্ছে, এটা যখন ঘটছে তো তখন না উনি একদিন ওনার এত মানে খারাপ লাগে, উনি ভয় পেয়ে যান। উনি বুঝতে পারছেন যে ওনার ঘরের মধ্যে কেউ একটা ঘোরাফেরা করছে, সেটা কে উনি দেখতে পাচ্ছেন না, বাট উনি হাওয়ার জিনিসপত্র পড়ে যাচ্ছে, সরে যাচ্ছে, এগুলো উনি বুঝতে পারছেন। তো তখন উনি কি করলেন, উনি একদিন খাটের মধ্যে ওরকম করে বসে উনি বলছেন যে তুমি কে, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে কেন এভাবে ভয় দেখাচ্ছ, আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আর যদিও আমি কোনো আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমার খুব ভয় লাগছে, তুমি এরকম করো না। তো এই বলে আবার উনি চোখ বন্ধ করে মহাদেবের নাম নিচ্ছে। ঠিক এমন সময় উনি পরিষ্কার বুঝতে পারে যে কিছু একটা ওনার সামনে এসে দাঁড়ালো, কিছু একটা, সেটা কি উনি জানেন না, কিছু একটা এসে দাঁড়ালো উনি বুঝতে পারেন। এবং এই জিনিসটা যখন উনি ফিল করতে পারেন উনি চোখটা খোলেন। উনি তো চোখ বন্ধ করে মহাদেবের নাম নিচ্ছেন, উনি চোখটা খুলে ফেলেছেন। উনি চোখটা খোলেন এবং খুলে দেখছেন যে ঘরটা হালকা ধোয়া হয়ে গেছে, কিন্তু ওই যে জিনিসপত্র নড়ছিল বা পড়ে যাচ্ছিল হাওয়ায়, কিছু সব কিছু মানে নড়ছে, সেই ব্যাপারটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওনার সামনে মনে হচ্ছে একটা কিছু রয়েছে দাঁড়িয়ে। তো সেই মুহূর্তটায় ওনার মনে হয় ওনার শরীরটা না মানে একটু ভারী মতো হয়ে আসছে, মানে মনে হচ্ছে ওনার শরীরটা হালকা করে ভারী হয়ে এসছে। সেটা কেন ভারী হয়েছে, কী জন্য ভারী, উনি কিন্তু কিচ্ছু জানেন না। ঠিক তার পর মুহূর্তে ওনার মনে হলো কেউ একজন ওনার ওই হাতের উপরে হাতটা রাখলো, মানে ওনার হাতের সাথে কোনো একটা হাত, খুব ঠান্ডা একটা হাত যে টাচ হলো সেটা উনি বুঝতে পারেন। এবং এই হাতটা হচ্ছে ঠিক সেই হাতটাই যে হাতটায় ওনার মানে মাছের কাঁটা লেগে কেটে গেছিল, বেশ কিছুটা কেটে গেছিল। এবং এখানে একটা জিনিস বলে রাখি, ওনার যে মাছের যে হাতটা কেটে গেছিলো এটা কিন্তু বাড়িতে কেউ জানতো না, এবং উনিও বাড়িতে বলেননি, যেহেতু উনি অনেক ভোরবেলা বেরিয়ে দুপুরবেলা আসতো। ওইভাবে যে মাছের যে হাতটা কেটে গেছে এবং কেটে যাওয়ার পরে উনি ওই মুহূর্তে হাতটা ধুয়েছিল এবং একটা ওষুধ মানে একটা জাস্ট তখনকার মতো তাৎক্ষণিক কিছু একটা উনি লাগিয়েছিলেন,
তারপরে কিন্তু হাতটাকে উনি যত্ন করতে পারেননি, এবং যত্ন করতে পারেননি বলেই তার ফলস্বরূপ যেটা ঘটেছিল সেটা হচ্ছে ওনার হাতের যে জায়গাটা কেটেছিল তার আশপাশটা পুরো আস্তে আস্তে লাল হয়ে প্রচণ্ড ব্যথা হয়। এবার যেহেতু ছোটবেলা থেকে এই বাড়িতে বড় হয়েছেন উনি, সব কিছুই এরা করেছে, তো তারপরে ওনার যে এরকম হাতে কেটেছে বা ব্যথা লেগেছে, আর উনি এমনিতেও নিজের সমস্যার কথা ছোটবেলা থেকে কখনোই, একটু অন্য টাইপের উনি মানুষ, তো আর পাঁচজন সাধারণ মানুষের মতো ওনার সমস্ত অভিব্যক্তি নয়, তো সেই জন্য এই বিষয় নিয়ে না উনি আর বাড়িতে কথা বলেনি যে আমার হাতে খুব ব্যথা করছে বা কিছু। তো রীতিমতো বলা যেতে পারে মানে হাতের কাটা জায়গাটার পুরো অনেকটা জায়গা নাকি পুরো লাল হয়ে গেছিল, তো প্রচণ্ড ব্যথা। তো যেই মুহূর্তে ওনার মনে হলো যে ওনার হাতে কেউ একজন টাচ করলো, এবং যেটা টাচ হলো ওনার হাতে সেটা হচ্ছে খুব ঠান্ডা একটা হাত, তো উনি কী করেন, হঠাৎ করেই হাতটা সরিয়ে নেন, মানে যখন উনি বুঝতে পারেন যে ওনার হাতের সাথে কিছু একটা টাচ হলো, এবং ওনার শরীরটা মানে ঠিক তার কিছুক্ষণ পরেই পুরো মনে হলো যেন একটা অবসন্ন হয়ে পড়লো, এবং উনি যে তারপরে কখন ঘুমিয়ে গেছে উনি নিজেও জানেন না। কারণ তার আগে বললাম যে ওনার হাতটাও খুব ব্যথা ছিল, এবার সকালবেলা উনি ঘুম থেকে উঠেছেন এবং সেদিন একটু উঠতে ওনার দেরি হয়। তো উনি হঠাৎ করে ধরপড়িয়ে উঠেছেন, দেখছে 4টে বেজে গেছে, ওনার 3:30-র সময় বেরোনোর কথা, তো সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে গেছেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওনার মানে এমনিতে উনি 3:30-র সময় বেরোতেন, এবার যেদিন ওনার খুব দেরি হয়ে যেত বা খুবই কালে ভদ্রে উনি সাইকেল ইউজ করতেন, কারণ ওই সাইকেলটা ছিল এই রাজীবের বাবার, তো কখনো উনি ওই সাইকেলটা কখনো কখনো উনি নিতেন। এবার 3:30-র সময় বেরোনোর কথা, 4টের সময় যখন উনি বেরোচ্ছেন উনি ভাবলেন যে তাহলে সাইকেলটা নিয়ে বেরোই। তো উনি সাইকেলটা চালাচ্ছে, মোটামুটি বেশ জোরে জোরে চালাচ্ছে, কারণ ওনার সাথে যে আরেকজন যে ব্যবসায়ী আছে, মানে যদি যেতে দেরি হয়ে যায় তাহলে মাছ তুলতেও দেরি হয়ে যাবে, ফলে সব কিছুই পরপর পরপর দেরি হয়ে যাবে। তো উনি যখন মোটামুটি সাইকেলটা জোরে চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে উনি খেয়াল করেন, বা বলা যেতে পারে যে উনি ফিল করেন যে যে হাতটা ওনার কেটে গেছিলো, যে জায়গাটায় মানে আশপাশটা পুরো হয়তো কিছুটা সেপটিকও হয়ে গেছিলো, তো সেইখানটা উনি দেখছেন যে মানে জাস্ট ওরকম লাল হয়ে পুরো দাগড়া হয়ে যাওয়া জায়গাটা মানে অনেকটাই ভালো হয়ে গেছে, মানে ওই পুরো রেডনেসটা চলে গেছে, মানে একটা জায়গায় হালকা কাটার দাগ যা দেখা যাচ্ছে, বাকি কিন্তু একদম ঠিক হয়ে গেছে। তো এটা যখন দেখে তখন না উনি একটু অবাক হয়ে যায় যে কি হলো, হাতটা এত তাড়াতাড়ি কী করে ঠিক হয়ে গেল, আমি তো কোনো ওষুধ লাগাইনি, আমি ভাবছিলাম এবারে ব্যথা যদি আরও বাড়ে তখন না হয় বলবো, আর উনি তো বাড়িতে কাউকে বলেনি, ফলে উনি মাঝখানে কোনো ওষুধও লাগায়নি, আগের দিন রাত অবধি ওনার হাতে প্রচণ্ড ব্যথা ছিল, উনি তো অবাক হয়ে যান। তো যাই হোক, তো তারপরে তো ওনার যে বিজনেসের যে পার্টনার সেই ভদ্রলোক বলছে তুমি দেরি করে এলে, চলো তাড়াতাড়ি, তো তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে ওরা যেখানে মাছ ফাছ তোলে সেখানে যায়, কাজকর্ম করে চলে আসে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি, ওনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাছ তুলতো। এবার এর আগে যেখানে আর কি ওরা মানে যেদিন ওই কি রাজীবের জন্মদিন ছিল সেদিন বললাম না একটা বিশাল বড় একটা কাতলা মাছ পেয়েছিল, সেটা কিন্তু ওখানকারই একটা বিশাল বড়, মানে বিশাল বড় একটা ভেরি, ওই দক্ষিণ 24 পরগনারই একটা ভেরি থেকে, সেটা বেশ অনেকটা দূর, কিন্তু ওখান থেকে প্রায় 1 ঘন্টা মতো গাড়িতে লাগে, তো সেখান থেকে ওই ভেরি থেকে ওরা মাছটা ধরেছিল। এবার তো মানে উনি ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, যেদিন থেকেই মানে উনি ওই মাছটা নিয়ে বাড়িতে সেদিন থেকে ওনার সাথে এই ঘটনাগুলো ঘটছে। তো এবারে উনি ওনার যে যার সাথে আর কি উনি ব্যবসাটা করে, তো তাকে এরকম বলেছে যে আমার না কীরকম একটা ঘরের মধ্যে হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো তখন যে লোকটি মানে যাকে আর কি বলেছে, সে মানে পুরো বিষয়টাকে হেসে উড়িয়ে দিয়েছে, যেহেতু মানে ওর কাকা প্রচণ্ড এক্সট্রিম লেভেলের আর কি খুব সৎ, খুবই ভোলা ভালা টাইপের মানুষ, বলছে কী বলতে কী বলছে, তো উনি বিষয়টাকে পুরোপুরি মজার ছলে নিয়ে নেয়, বাট ব্যাপারটা কিন্তু আদতে মজার ব্যাপার একেবারেই ছিল না। যাই হোক, তো সেদিনও কাজ করে উনি বাড়িতে ফেরেন। এবার বাড়িতে ফেরার পরে না উনি মনে মনে ভাবছে যে ব্যাপারটা কি হলো, আমি এই হাতেই কালকে রাতের বেলা মনে হলো আমার যে কেউ একজন আমার হাতটাকে ছুলো, মানে আমার হাতটা চেপে ধরলো, আর আজকে আমার হাতটা ভালো হয়ে গেল। তো সেদিন উনি ভাবলেন যে না, আমাকে এবার ব্যাপারটা একটু দেখতে হচ্ছে, মানে আস্তে 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 না মানে ওনার মধ্যে একটা অদ্ভুত রকমের চেঞ্জ আসতে লাগলো। মানে উনি প্রত্যেক দিন রাতের বেলা এরকম শুতেন এবং শুয়ে ঘুমিয়ে পড়তেন, ঠিক মাঝ রাতের বেলা ওনার ঘুমটা ভেঙে যেত এবং ওনার মনে হতো যে কেউ একজন ওনার ঘরের মধ্যে রয়েছে, এবং
কখনো ওনার মনে হতো মানে কোনোদিনও হয়তো ওনার খুব শরীরটা ভালো নেই, উনি ফিল করতেন কেউ একজন ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখনো ওনার মনে হতো যে কেউ একজন ওনার খুব কাঁধে ব্যথা হয়েছে, মানে বিশাল বড় বড় ওনাদের একটা বিয়েবাড়ির অর্ডার ছিল নাকি, তো প্রচুর মানে বড় বড় আর কি মাছ কাঁধে করে করে বস্তা করে করে মানে মাল দিতে দিতে হয়েছে। আর আমি বলেছিলাম যে উনি না ছোটোবেলা থেকে খুব একটা জোরে জোরে হাঁটাহাঁটি করা বা দৌড়োদৌড়ি করে কাজ করে এটা উনি কোনোদিনই করতে পারতেন না। এবার যেহেতু একটা ব্যবসা শুরু করেছে, তো সেই ব্যবসায় বিভিন্ন রকমের কাজকর্ম থাকে, আর যেহেতু এরকম একটা কাজ, তো সেগুলো যখন উনি করতো না ওনার খুব ব্যথা হতো, আর এত ব্যথা হতো পায়ে হাত পায়ে যে মানে এক এক সময় মনে হতো যে কেউ হয়তো হাত পাটা একটু টিপে দিলে ভালো হতো। তো এরকম বহু সময় হয়েছে যে উনি ঘরে এরকম রয়েছে, ঠিক মাঝরাতে ওনার ঘুমটা ভেঙে গেছে এবং উনি বুঝতে পারছেন কেউ একজন ওনার মানে পা হাত এগুলোকে একটু মানে মাসাজ মতো করে দিচ্ছে। সেটা কে করছে কী করছে উনি কিন্তু কিচ্ছু বুঝতে পারছে না। আর প্রথম দিকে যখন ঘটনাগুলো ঘটতো উনি প্রচণ্ড ভয় পেতেন। এমনি উনি একটু ওরকম মানে একটু দুর্বল টাইপের মানুষ ছিলেন, তো সেদিক থেকে উনি আরও ভয় পেয়ে যেতেন। বাট আস্তে আস্তে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে যে উনি এগুলোকে না ভয় পাওয়াটা একটু আস্তে আস্তে ওনার কমে গেল। এবং এর পুরো বিষয়টার মধ্যে মানে ৩-৪ বার এই পুরো টাইমের মধ্যে রাজীবের সাথে কথা হয়েছিল ওর মানে এই কাকা ওকে খুব স্নেহ করতো। তো কাকা কিন্তু ওকে বলেছে যে জানিস তো আমার হাতে খুব ব্যথা ছিল, এই জায়গাটা এরকম কেটে লাল হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম বাড়িতে সবাইকে বলবো, কিন্তু দেখ আমার হাতটা কি সুন্দর ঠিক হয়ে গেছে। এবার রাজীবকে যখন এই কথাটা বলেছে তখন ও মানে তখন ওর বেশ মোটামুটি একটু বড় 7-8 এরকম পড়ে। তো তখন না মানে বেশ অনেক দিন থেকেই ঘটনাগুলো শুনছে, 3-4 মাস 5 মাস ধরে শুনছে যে এরকম। তো তখন একদিন রাজীব বলছে তুমি এসব কি বলো গো আমাকে, তুমি বাড়িতে কাউকে বলো না, তুমি আমাকে এগুলো বলো, তুমি কি এগুলো সত্যি বলো নাকি তুমি আমাকে গল্প বানিয়ে বানিয়ে বলো। এবার দেখুন রাজীবও ছোটবেলা থেকে যা শুনেছে বা যা দেখেছে তাতে ওর কাকার উপর একটা খুব বিশাল মানে ভরসাযোগ্য ব্যাপার হচ্ছে যে উনি কখনো মিথ্যে কথা বলতেন না। মানে উনি হয়তো কোনো একটা কাজ ভুল করে ফেলেছেন, হয়তো ওনার হাত থেকে পড়ে হয়তো একটা কাপ ডিশ ভেঙে গেছে বা কিছু, বাট উনি সেটা সত্যি বলতেন, কখনো কোনো সময় উনি কোনো মিথ্যে কথা বলতেন না। তো বলছে যে আমি কি কোনোদিন আজ অব্দি মিথ্যে বলেছি, আমার মিথ্যে বলতে ভীষণ ভয় লাগে, আমি মনে করি আমি সত্যি বলে যদি মার খাই তাও ভালো, কিন্তু আমি সত্যি বলবো। তো ভাবছি যে হ্যাঁ সত্যি কথাই, কাকা তো কোনোদিনও মিথ্যে বলেনি। তো তখন একদিন, তখন ও তো একটু বড়, তো ও তখন বলেছে যে ঠিক আছে আমি তোমার সাথে একদিন শোবো। তো তখন ওই কাকা বলছে তুই শুবি আমার সাথে, ঠিক আছে একদিন তুই তুই শো, দেখবি তুইও বুঝতে পারবি ঘরটা কিছুক্ষণ পর ওরকম ধোয়া হয়ে যায়, কেউ একজন ঘরে এদিক থেকে ওদিক করে। আর এরকম কখনো কখনো আমার হাতে করে, কোনো কোনো দিন আমার গা হাত পা ভীষণ ব্যথা করে রে, এত ব্যথা করে মানে আমি বহুদিন এরকম হয়েছে আমি শুয়ে শুয়ে কেঁদেছি, আমার এত ব্যথা করছিল। কিন্তু এখন না আমি যখন এরকম খুব ব্যথা করে আমার মনে হয় যেন আমার সারা শরীরে একটা কেউ ঠান্ডা হাওয়া মতো একটা চলে গেল এবং পুরো ব্যথাটা যেন চলে গেল, বা মনে হলো যেন কেউ আমার হাত পাটা খুব জোরে জোরে টিপে দিচ্ছে বা মাসাজ করে দিচ্ছে এরকম টাইপের। তো এইসব কথা যখন এই রাজীব শোনে তখন ও ভাবলো যে ঠিক আছে আমিও তাহলে একবার দেখি। তো ও কী করেছে, কিছুদিন পর তার এই ঘটনার কিছুদিন পরে ও একটা দিন বাড়িতে বলেছে যে আমি আজকে কাকার সাথে মাছের এরা ব্যবসা করে, অত দূর দূর অনেক সময় নৌকো নিয়েও এদিক ওদিক যেতে হয়, তা আমি সেসবের গল্প শুনবো। তো বাড়িতে বলেছে ঠিক আছে যা, তোর যদি গল্প শুনে তুই তো দয়া করে রাতের বেলা চলেও আসতে পারিস ঘরে। তো বলেছে না না আমি শুনবো। তো গেছে ঘরে। তো যাবার পরে তো রাজীব যেটা লিখেছে ইমেলে যে ও প্রচণ্ড এক্সাইটেড ছিল যে কিছু একটা দেখবে এরকম, বা হয়তো ভাববে যে কাকা মিথ্যে বলে বা কিছু একটা ভুল ধারণা কিছু একটা করছে। তো ও দেখছে যে কিছুই হচ্ছে না, মানে ঘরে মানে কাকা তো মানে অনেক ভোরবেলা বেরিয়ে যায়, বাড়িতে এসেও প্রচুর বাড়ির কাজকর্ম করে, তো উনি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে। এবারে রাজীব জেগে আছে, দেখছে যে ঘরে কোথাও কিছু নেই, যেরকম নর্মাল ঘর সেরকমই, কোথাও কোনো ধোয়া নেই, কোথাও কোনো জিনিসপত্র উঠছে কিছু একটা পড়ে যাচ্ছে এরকম কিছুই ঘটছে না। তো মোটামুটি ওরও এভাবে জেগে থাকতে থাকতে কখন যে রাজীবের নিজেরও চোখ লেগে গেছে ও নিজেও জানে না। এমন সময় হঠাৎ করেই ঘরের মধ্যে রাজীব প্রথম বুঝতে পারে যে কিছু একটা দমকা হাওয়া হঠাৎ করে দিল, মানে দেখবেন হঠাৎ করে কালবৈশাখীর ঝড় এলে যেরকমভাবে মানে জিনিসপত্র জানলার পাশে ঘরে যেরকমভাবে জিনিসপত্র পড়ে যেতে থাকে সরে যেতে থাকে, ঠিক সেম জিনিসটা কিন্তু হতে থাকে। ওর মনে হলো ঘরের মধ্যে কিছু একটা হাওয়া ঢুকেছে। এবার ও সঙ্গে সঙ্গে ওর ঘুমটা ভেঙে গেছে, ও ভাবছে কি ঝড় এলো নাকি, বৃষ্টি হচ্ছে নাকি, দেখছে না
তারপরেও খেয়াল করছে ঘরের মধ্যে ওদের আর কি যেটা ছিল, মানে এখনও দেখবেন পুরনো দিনের বাড়িতে থাকে, সেটা হচ্ছে ঘরে না বাঙ্ক সিস্টেম করা থাকে, মানে ছাদের একটু নিচে করে একটা বাঙ্ক মতো থাকে, একটা মানে সিমেন্টের স্ল্যাব মতো, তার উপরে অনেক অনেক জিনিসপত্র রাখে এবং উপরটা একটা মানে পর্দা দিয়ে কাভার করা থাকে। তো ওই যে পর্দার কাপড় রয়েছে, ও বুঝতে পারছে যে যখন পাখা চলছে ঘরে তাতেও কিন্তু ওই পর্দাটা নড়ছে না, কারণ পাখার হাওয়া ওই অবধি পৌঁছচ্ছে না, যেহেতু অনেকটা উপরে ছাদের কাছে। কিন্তু রাজীব খেয়াল করে যে ঘরের মধ্যে একটা এক্সট্রা হাওয়া মনে হচ্ছে যেন সার্কুলেট করছে, আর সেই হাওয়াটা যথেষ্ট ঠান্ডা, এবং ওই যে ওপরের যে পর্দার যে কাপড়, ওই বাঙ্কটার পর্দার যে কাপড়, সেটা উঠছে হালকা 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 করে, সরে সরে যাচ্ছে মাঝে মধ্যেই। ও না তখন বুঝতে পারে যে কিছু তো একটা ঘটনা ঘটছে, এবং তখন ও ক্লাস 8-এ পড়ে খুব সম্ভব। এবারে ও না ভাবছে যে ব্যাপারটা কি হলো। তো সঙ্গে সঙ্গে ও দেখে যে ওর কাকাও ঘুম থেকে মোটামুটি উঠে গেছে। তোর কাকা ওকে মানে মানে একটু মুখে মানে ফেসিয়াল একটা এক্সপ্রেশন দিয়ে বোঝাতে চাইছে দেখ এবার শুরু হলো। তো ও না মানে একটু ভয় পেয়ে গেছে। তো ভয় পেয়ে গিয়ে ওর কাকার হাতটা ধরেছে। তোর কাকা বলছে ভয় পাস না, কিচ্ছু হবে না, তো ভয় পাস না। তো তখন ওর কাকাকে বলছে যে আরে ঘরে কি কোনো হাওয়া ঢুকেছে, বাইরে থেকে কেউ কিছু দিয়েছে? তখন বলছে না, আমি তোকে বলি না একটা কিছু মানে এরকম ঘটনা ঘটছে। তো তখন ও বলছে যে হ্যাঁ। তো তখন ওর মানে রাজীব এই ব্যাপারগুলো বুঝতে পারছে, কিন্তু ওর মনে হচ্ছে এটা হতে পারে না, কারণ ও তখন ক্লাস 8-এ পড়ছে, পড়াশুনো করছে। তো ওর মনে তখন মানে সবই র্যাশনাল চিন্তাভাবনা, সব কিছুকেই ও যুক্তি দিয়ে মানে বুদ্ধি দিয়ে বিচার করতে চাইছে, বাট সেটা কোনো না কোনোভাবে ওর কাকা বলছে না জানিস তো আমার ঘরে এরকমই হয়। তো তখন বলছে না, এটা নিশ্চয়ই কোনোভাবে বাইরে থেকে কোনো হাওয়া এসছে তাই এটা হচ্ছে। তোর কাকা বলছে না। তো তখন ওর কাকা বলছে যে দেখবি, তোর কি কোনো কাজ করতে হবে, তুই তাহলে আমাকে বল, আমি ওই হাওয়াটাকে বলবো সেটা করতে। তখন বলছে দূর, আবার এরকম হয় নাকি? তো তখন বলছে হ্যাঁ এরকম হয়। তো এই সেই সময় রাজীবের কাছে একটা গল্পের বই ছিল। সেই গল্পের বইটা ও মানে ওর যে নিচে যে ওর ঘর ছিল সেই ঘরেও পড়ে। তো ও বলছে কি যে আমি যদি তোমাকে বলি যে তোমার ঘরে যে হাওয়াটা ঢুকেছে সেই হাওয়াটা আমার গল্পের বই যে নিচের ঘরে আছে সেই গল্পের বইটাকে আমার এখানে এনে দিই, তাহলে কি সেটা এনে দেবে? এটা কি সম্ভব? তো তখন ওর কাকা বলছে তা তো জানি না, উনি তো আর একটুখানি খুব সাদাসিধে মানুষ, তো উনি বলছেন যে তা তো জানি না, তো তোর বই এনে দেবে কিনা নিচ থেকে, আমি বলে দেখতে পারি। তখন ওর কাকা বলছে না আমি বলবো না, বললে যদি রেগে যায়, তোকে যদি মানে কিছু করে, আমি কিছু বলবো না, তুই বরং শুয়ে পড়। তো তখন রাজীব রাজীব বলছে যে তুমি এরকম কি বলছো, দেখো তুমি সব বানিয়ে বানিয়ে বলো, তোমার এগুলো সব মনের ভুল ধারণা, এগুলো কিচ্ছু না। কিন্তু যেটা রাজীব লিখেছে যে ও এই কথাগুলো বলছিল ঠিকই, কিন্তু ওর না সেই মুহূর্তে যেন মনে হচ্ছিল ওর গাটা আস্তে আস্তে একটু ভারী হয়ে আসছে। এবং অদ্ভুত বিষয়, এই নিয়ে যখন ওর কাকার সাথে ওর কথা হচ্ছে রাজীবের, সেই মুহূর্তে মানে প্রায় বলা যেতে পারে 3-4 মিনিট পর ওই কাকার ঘরে একটা ধাপ করে আওয়াজ হয়, মানে কিছু একটা পড়ার আওয়াজ হয়। তো রাজীবের হঠাৎ করে মানে ও চমকে গেছে, ওর কাকাও একটু চমকে গেছে যে হঠাৎ করে আওয়াজটা হলো। তো তারপরে দেখছে যে মানে ওই যে কাকার যে ঘরটা, সেই ঘরটা তো খুব একটা বড় ছিল না, ছোট ঘরই। তো ঘরের মেঝেতে ধাপ করে ওই যে আওয়াজটা হয়েছিল, দেখছি যে ঘরের মেঝেতে একটা বই পড়ে রয়েছে, এবং সেই বইটা হচ্ছে সেই বইটা যে বইটার কথা একটু আগে মানে 10 মিনিট আগে হয়তো রাজীব বলছিল ওর কাকাকে যে আমি ওই বইটা নিচে পড়ছিলাম, আমার তোমার এই ঘরে যে হাওয়া ঢোকে তুমি বলো যে একটা হাওয়া আসে, তো সেই হাওয়াটা কি এনে দিতে পারবে? তখন দেখছে ওই বইটা ঘরের মধ্যে পড়েছে। এবার সেই বইটা ও নিচে পড়ছিল, ও নিজে উপরে কাকার ঘরে নিয়ে আসে, সেটা ও নিজে খুব ভালো মতো জানে। ঘরের দরজা মানে বন্ধ ছিল, ফলে কে এলো মানে কেউ এসে বইটা রেখে যাবে বা কেউ ফেলে যাবে এই সম্ভাবনা একেবারেই নেই, তাহলে বইটা এলো কোথা থেকে? তো এইটা দেখে তখন তো ক্লাস 8, তো তখনও খুব ভয় পেয়ে যায়, এবং ওই বইটা ওই অবস্থাতেই থাকে, ও আর কুড়োয়ও না। ও মানে একদম মানে একটা চাদর রাখা ছিল এক্সট্রা, সে তো সেই চাদর মুড়ি দিয়ে ওর কাকার পাড়ে ওখানেই শুয়ে পড়ে, মানে তখনও পারলে ঘর থেকেই বেরিয়ে যেত, কিন্তু ওর এতটা ভয় লাগে যে ও ঘর থেকে আর বেরোতে পারেনি। যাই হোক, তো ওর আর সেদিন ঘুম হয় না। তোর কাকা যে 3:30 পৌনে 4টের সময় বেরোতো, তো ও ওই সময় উঠে যায়, উঠে গিয়ে ওর নিচে নিচে যে ওদের যে ঘর সেখানেও চলে যায়। এবং যে ঘটনাটা ঘটে
ও না মানে বাড়িতে গিয়ে ওর মাকে পরের দিন বলে দেয় রাজীব, যে এরকম এরকম কাকার সাথে একটা ঘটনা ঘটেছে, আমি এই জিনিসটা দেখেছি। তোর মা তো মানে ব্যাপারটা একদমই বিশ্বাস করে না, বলছে যে তোর কাকা তো সাদাসিধে মানুষ, দেখেছিস তো ছোটোবেলা থেকে উনি একটু ওরকমই, তাই বলে তুইও এরকম কথাবার্তা বিশ্বাস করবি? এগুলো হয় কখনো? তুই নিশ্চয়ই বইটা নিয়ে গেছিলি, আর তুই এখন কাকার নামে বলছিস। তোর মা একেবারেই বিষয়টাকে গুরুত্ব দেন না। যাই হোক, দেখুন এরকম একটা বিষয় যখন হঠাৎ করে ঘটে কেউই প্রথমে বিশ্বাস করতে চায় না, এটাই খুব স্বাভাবিক। যাই হোক, তো এরকমভাবে আস্তে আস্তে দিন যেতে থাকে এবং রাজীব কিন্তু মনে মনে ব্যাপারটা মানে যতই ওর মা বিশ্বাস না করুক, ওকে বোঝাক, ও কিন্তু মনে মনে এটা মানে জাস্ট মানে মেনেই নিয়েছে যে কিছু তো একটা ব্যাপার আছে। এবং মাঝে মধ্যে ও কাকাকে জিজ্ঞেস করতো যে কি কি ব্যাপার। এবং এভাবে কিছুদিন যাওয়ার পরে মানে হয়তো দেখা যাবে যে প্রায় 1-1.5 বছর যখন হয়ে গেছে, উনি ব্যবসা শুরু করেছে, এরকম যখন হয়েছে, আস্তে আস্তে বাড়ির সবাই বুঝতে পারে যে ওনার ভিতরে মানে ওদের যে কাকা, তার ভিতরে একটা চেঞ্জেস আসছে। মানে সে আগে যতটা মানে সাদাসিধে ছিল ঠিকই, কিন্তু মানে একটা মানুষ দেখবেন খুব যদি বোকা হয়, একটু তার মধ্যে যদি মূর্খতা বিষয় দেখা যায়, যেটা ছিল আর কি, সেটা আস্তে আস্তে অনেকটাই কেটে যাচ্ছে। মানে উনি সহজ সরল মানুষ আগেও ছিল, এখনও রয়েছে, কিন্তু ওই অতিরিক্ত সরলতা, কোনো একটা জিনিস বুঝতে না পারা, একটা কাজ 10 বার বলে দিতে হয় যেটা এভাবে করতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে ওনার ভিতর থেকে কমে গিয়ে উনি একটু একটু করে স্মার্ট হতে থাকেন। মানে যে মানুষটা 1 বছর আগেও যেরকম ছিল, মানে আজ 1 বছর পরে সেই মানুষটার মধ্যে অনেক উন্নতি হয়েছে। এবার এটা নিয়ে বাড়িতে সবাই বিভিন্ন কথাবার্তা বলছে যে হ্যাঁ ওর উন্নতি হয়েছে, আগে একটানা মানে কোনো কথা বলতে পারতো না, একটা স্মার্টলি কোনো একটা প্রশ্নের জবাব দেওয়া, সেগুলো উনি কিছুই করতে পারতেন না। একটা মানে সবসময় একটা ওনার পার্সোনালিটির মধ্যেও একটা ওরকম ব্যাপার ছিল, উনি একটু নিজেকে রেস্ট্রিক্টেড রাখতেন, সবার সাথে কথা বলা, সবার সামনে গিয়ে একটা যুক্তি দিয়ে কথা বলা, এগুলো উনি কোনোদিনই করতে পারতেন না। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে ওর ওই কাকা মানে যথেষ্ট স্মার্ট হয়ে গেল, যথেষ্ট ওনার কথাবার্তার মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার চলে এলো। মানুষ যেরকম আগে ভালো ছিল তখনও ভালোই রয়েছে খুব, তখনও উনি যা টাকা পয়সা পেত, তারপরে এর মাঝখানে ওর 2 দাদু মারা যায়, তারপরে তো সব কিছুই আগের মতোই, মানে উনি টাকা পয়সা যা আর কি ইনকাম হতো সবাইকে বলতো যে আমি এত টাকা পেয়েছি বা এত টাকা আমার লাভ হয়েছে। কিন্তু আস্তে আস্তে ওনার মধ্যে একটা মানে যাকে বলে হয় যে একটা ড্রামাটিক্যাল চেঞ্জ চলে এলো। তো তখন সবাই একদিন ওনাকে জিজ্ঞেস করছে যে এই ব্যবসা করে বা মানে ব্যবসার জন্য আরও 5টা লোকের সাথে মিশতে হচ্ছে, কথা বলতো, সেই জন্যই কি চেঞ্জটা হলো? তো তখন কিন্তু রাজীবের যে নিজের যে দাদু, তিনি বেঁচে ছিলেন। তো তো সেই দাদু একদিন ওনাকে বলছে যে এটা খুব ভালো লাগছে যে তুই জীবনে এতটা উন্নতি করেছিস, এবং ব্যবসাতেও কিন্তু ওনার বেশ উন্নতি হয়, মানে ওই 1.5-2 বছরে উনি বেশ ভালো রকম কিন্তু মানে ব্যবসার ক্ষেত্রে উন্নতির মুখ দেখেন, যেটা দেখা অতটাও সহজ ছিল না। ইভেন ওই রাজীবের বাবার বন্ধু যিনি ছিলেন, যিনি আর কি মাছের আড়তের মালিক, তো তিনিও কিন্তু বলেন ও কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে আগে একটা কোনো কিছু মানে দায়িত্বপূর্ণ কাজ ওকে দিলে ও করতো ঠিকই, কিন্তু ওকে 10 বার সেটা বোঝাতে হতো, ওকে প্রচুর প্রচুর স্টেপ বাই স্টেপ ওকে প্রচুর গাইড করতে হতো। কিন্তু এখন ওর মধ্যে অনেক মানে পরিবর্তন এসছে। আগে ওর সাথে 2 মিনিট ও কারোর সাথে টানা কথা বলতে পারতো না, ও যে অতটা শিক্ষিত নয় সেটা প্রতিপদে বোঝা যেত। বাট এখন ওর মধ্যে একটা মানে বিশাল আর কি পরিবর্তন এসেছে। ওকে দেখলে, ওর সাথে কথা বললে এখন কেউ বুঝবে না যে ও অত কম পড়াশুনো জানে বা কিছু, বা আগেও ও এরকম ছিল। তো এই বিষয়টা যখন মানে পরিবারের মধ্যে একটা কথা উঠছে, তো তখন আর রাজীব কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রাজীব ও যেগুলো আর কি মানে এক্সপেরিয়েন্স করেছিল ওই সেদিন, সেটা কিন্তু ওর মাকে বলেছিল, তার কিছুদিন পর ওর দাদুকে বলে। তো একদিন দাদু এই রাজীবকে তো বলেছে যে তুই বাড়িতে তো ঘরে থাক, আর ওই কাকাকে ডাকে। তো কাকাকে ডেকে বলছে যে আচ্ছা, ও আমাকে বহুদিন আগে একটা কথা বলেছিল যে তোর ঘরে এরকম একটা কোনো হাওয়া ঢোকে, এরকম কি ব্যাপারটা কি? আর তুই খুব উন্নতি করছিস জীবনে, এটা খুব ভালো কথা, কিন্তু তুই যদি বিয়ে করতে চাস সেটাও কিন্তু তুই করতে পারিস, কারণ তোর এখন ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে গেছে, তুই ভালোই মোটামুটি রোজগার করছিস, তুই তো একটা মেয়েকে বিয়ে করে তার ভরণ পোষণের দায়িত্ব নিতেই পারিস, কোনো অসুবিধে তো নেই। তো ওকে এরকম প্রচুরবার বলে। এবার যেহেতু সব দাদুদের মধ্যে এই রাজীবের দাদু বড় ছিলেন, তো মানে খুব মানতো আর কি, কাকা খুবই মানতেন, সবাইকেই মানতেন, তো ওনাকে একটু বেশিই মানতেন। তো তখন ওই কাকা
মানে অনেক এরকম কথাবার্তা যখন হয় তারপরে বলে যে না গো, আমি বিয়েটা করতে পারবো না, কারণ আমার বিয়ে করার কোনো রকম কোনো ইচ্ছে নেই। আর আমার ঘরে যে ঘটনাগুলো ঘটতো সে ঘটনাগুলো কিন্তু সত্যিই ঘটতো, এবং এর পরেও বহুদিন এই ঘটনা ঘটেছে, ইভেন এখনও ঘটে। আর তখন বলছে তাহলে কে ঢোকে, মানে কি ব্যাপার তোর উপরে কি, তখন সবাই উনি ভয় পেয়ে যায় যে কি হলো, মানে ঘরের ভিতরে হাওয়া ঢুকছে প্রত্যেক দিন, এটা তো খুব স্বাভাবিক কথা নয়। তো তখন যেটা ওর কাকা বলেছিল সেটা হচ্ছে যে ওই যে আমি বলেছিলাম যে একটা বড় মাছ এনেছিল, তো সেই মাছটা যখন উনি আনে, সেদিন রাজীবের জন্মদিন ছিল, তো সেই দিন নাকি উনি মাছটা, ওই বলেছিলাম যে একটা মানে অনেকটা দূরে, অনেকটা ভিতরে সোনারপুর থেকে একটা বড় ভেরি আছে। এবার সেই ভেরির ওখানে মাছ, একটা মানে যে মাছটা উনি বাড়িতে এনেছিল, যে কাতলা মাছটা, ওই মাছটা যখন নাকি উনি তুলতে যায়, তো সেই সময় না ওনার শরীরটা একটু কীরকম লাগছিল, আর ওই মাছটা তুলতে যাওয়ার সময় ওনার হাতটা কোনো কারণে কেটে যায়। যাই হোক, তো তারপরে তো উনি বাজার যায়, এবং ওই মাছটা ওনার প্রথমেই বেশ ভালো লাগে যে ঠিক আছে বাড়িতে তাহলে মাছটা নিয়ে যাব। ওটা ওনার জীবনের প্রথম কোনো কিছু উনি খাবার জিনিস উনি কিনে নিয়ে আসেন, মানে কিনে হোক বা যাই হোক বাড়িতে নিয়ে আসেন, সেটা হচ্ছে প্রথম জিনিস। তো উনি খুব মানে আনন্দিত ছিল। এবার উনি বলছেন যে আমি তো সব কিছুই জানতাম না, তো আমার ঘরে যে হাওয়াটা আসে, তো আমি না তার সাথে কথা বলি এখন, বহুদিন থেকে আমি এখন কথা বলছি, তো সেই কথা বলে আমি যেটা জানতে পেরেছি, ওই মাছটা অ্যাকচুয়ালি মানে বিশাল বড় ভেরি ছিল তো, আর ওই যে ভেরিটা ছিল ওটা কিন্তু অ্যাকচুয়ালি আগে মানে ওটা একটা বিশাল পুকুরই ছিল, পরে ওখানে আরও বেশি করে মাছটা চাষ করা হয়। তো ওইখানে ওই পুকুরে যে মাছ ছিল, যে ওই স্পেশালি যে মাছটা ছিল, সেই মাছটার সাথে নাকি একটা মানে স্পিরিট থাকতো। স্পিরিট থাকতো বলতে মানে ঠিক স্পিরিট ব্যাপারটা নয়, যেটা আর কি রাজীব লিখেছে ইমেলে, আমি ঠিক সেটাই বলছি আপনাদেরকে। ওটার সাথে না একটা মাছেরই একটা কোনো আত্মা থাকতো, ঠিক আছে? এবং যে আত্মাটা ছিল কিন্তু খুব মানে মানে খুব পাওয়ারফুল আত্মা এবং ভালো আত্মা। তো ওই মাছটা যখন পার্টিকুলার তোলা হয়, তখন ওই আত্মাটা না চায়নি যে এই মাছটা তোলা হোক, এবং সেই জন্যই কিন্তু ওনার হাতটা কেটে যায়, এবং কেটে ওখান থেকে একটা রক্তপাত হয়। এবারে দেখুন, কোনো একটা জিনিস দেখবেন কোনো কিছুর উপরে যখন রিয়্যাক্ট করে, বা কোনো একটা মানুষের উপরে যখন কোনো একটা বাজে জিনিস হোক বা ভালো জিনিস হোক তার যখন একটা প্রভাব পড়ে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে কিন্তু সেম প্রভাব পড়ে না। এবারে যেহেতু ওর এই যে কাকা, সে নিজে প্রচণ্ড সৎ এবং সত্যিকারেরই উনি যখন জন্মেছিলেন তখন থেকে উনি একটু কম বুঝতেন, ওনার ডেভেলপমেন্ট বা ওনার যে একটা বাচ্চা যে ছোটো থেকে যে বড় হয়ে ওঠে তার যে আর কি প্রোগ্রেস থাকে, সেটা ওনার কিন্তু আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ছিল না। এবার যেই মুহূর্তে উনি ওই মাছটা তোলে, এবং ওই সময় তো ওনার হাতটা কেটে যায়, এবং মাছটা তোলার কিছুক্ষণ পরে তো ছটফট করে এবং মাছটা মরে যায়। কিন্তু ওর সাথে যে ওই আত্মাটা ছিল, যে ভালো আত্মাটা, সে একটা জিনিস বুঝতে পারে যে এই যে ছেলেটা মাছটা ধরেছে, এই ছেলেটা কিন্তু ভালো, খারাপ না, ও সত্যিকারেরই খুব সাদাসিধে মানুষ, কোনোদিনও জীবনে মিথ্যে কথা বলেনি, একটা সৎ মানুষ বলতে গেলে। তো সেই আত্মাটা নাকি ওই মাছটা মারা গেল তার সাথে সাথে, যেহেতু বাড়িতে নিয়ে এসেছিল মাছটা, তার সাথে সাথে বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে আসার পরে বিভিন্ন রকমভাবে ওই আত্মাটা, এবং সেই আত্মাটা নাকি এরকম একটা মেয়ের আত্মা ছিল, সে কিন্তু ওর মানে কাকার এই ভালো যে স্বভাব চরিত্রটা, সেটার প্রতি উনি মানে আত্মাটার একটা মায়া মমতা চলে আসে। এবং সেই জন্যই কিন্তু আমি বলেছিলাম যখন ঘটনাটা আপনাদেরকে বলছিলাম, যে ওনার হাতটা খুব বাজে রকমভাবে কেটে গেছিলো, এবং সেই মানে হাতটা কেটে কিন্তু জায়গাটা পুরো পেকে গেছিলো। বাট ওই যে ওনার মনে হয়েছিল যে ওনার হাতের সাথে কিছু একটা ঠান্ডা হাত একটা টাচ হলো, এবং ওই আত্মাটাই কিন্তু নিজের মানে নিজ গুণে ওই ওনার হাতটাকে ভালো করে দিয়েছিল। এবং এই যে বিভিন্ন জিনিসগুলো, সেটা কিন্তু কাকা জানতে পারে, সেটাও কিন্তু একটা খুব অদ্ভুত বিষয়ের মধ্য দিয়ে। সেটা হচ্ছে যে যখনই উনি ওই আত্মাটা নাকি ওই কাকার সাথে কমিউনিকেট করে বা কথা বলে, সেটা কিন্তু সামনাসামনি একটা মানুষ যেভাবে অন্য একটা মানুষের সাথে কথা বলে সেভাবে নয় কিন্তু, মানে ওই সময়টা না মানে কাকা কীরকম একটা মানে ঘোরের মধ্যে বা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, এবং উনি বুঝতে পারে যে কেউ একজন ওনার সামনে এই কথাগুলো বলছে, এবং যে কথাগুলো বলে তার ভয়েসটা ভীষণ মিষ্টি, একটা মহিলা কণ্ঠ বা একটা মেয়েদের আর কি গলা যেরকম হয়। এবং সে এটাও বলে যে তুমি তো এত ভালো, তুমি জীবনে অনেক কষ্ট করেছো, মানে এদের বাড়িতে তো থাকতো, প্রচুর খাটাখাটনি করতো, নিজে থেকেই করতো, তো ওকে আর কি আস্তে আস্তে
মানে জীবনে উন্নতি করতে, মানে যতটা আর কি বললাম না, ওনার 2 বছরে প্রচুর উন্নতি হয়েছিল ব্যবসায়, তো সেটার পিছনে এই যে মেয়েটির যে আত্মা, সে আত্মাটা অনেকভাবেই দায়ী। এবং সেই কথাটা কিন্তু উনি সবার সামনে বলেনি, ওই ঘরে শুধুমাত্র রাজীব এবং ওর দাদু ছিল। এবং এটাও বলে যে ওই আত্মাটা নাকি অনেক কথাই ওর সাথে বলে, এবং কথা বলে মানে আমি ওই যে বললাম যে একটা ঘোরের মধ্য থেকে কথাবার্তাগুলো হয়, সামনাসামনি উনি কখনোই কিছু দেখেননি। তো তখন ওকে নাকি বলেছে যে তুমি অনেক ভালো কাজ করবে জীবনে, তোমার জীবনে অনেক বড় বড় কাজ করার আছে, দেখবে তোমার দ্বারা প্রচুর মানুষের ভালো হবে। তো তখন এই সমস্ত কথা যখন ওর দাদু শোনে, তো দাদু বলেছে বাহ, এটা তো ভালো জিনিস, একটা ভালো বিষয়, সেটা তো ভালোই, কিন্তু তোর তার সাথে বিয়ে না করার কি সম্পর্ক, তুই তো বিয়ে করতেই পারিস। তো তখন ওর কাকা বলে যে না, বিয়েটা আমি করব না, কিন্তু আমি জীবনে কিছু ভালো কাজ করতে চাই। তো তখন যখন থেকে আর কি ওর কাকার ব্যবসাটা মোটামুটি ভালো চলে, তখন থেকেই কিন্তু উনি বাড়িতে টাকা পয়সা দিতেন, নিয়মিত দিতেন। এবং বাকি যেটুকু টাকা ওনার কাছে থাকতো, সেইটুকু টাকা দিয়ে কিন্তু উনি প্রচুর জায়গায় টাকা দান করতেন। মানে যেখানে যেখানে হয়তো গরিব গুরু মানুষদের খাওয়া দাওয়া হবে, বা শীতকালে কম্বল বিতরণ, এই সমস্ত কাজে উনি প্রচুর টাকা দিতেন। এবং এভাবেই কিন্তু উনার জীবনটাকে উনি অতিবাহিত করেন। খুব বেশি রাজীবের, আমি বললাম যে কাকা কিন্তু রাজীবের বাবার থেকে বয়সে 3-4 বছরে, 5 বছরটা ছোটই ছিল। এই 2022-এর ঘটনা, উনি বিয়ে তো আর করেননি, এবং উনি ওনার জীবনে প্রচুর ভালো কাজ করেছিলেন। তো হঠাৎই তখন, এখন তো সবাই বড় হয়ে গেছে, রাজীবের নিজের দাদুও মারা গেছে, এবং ওটা ওদের বাড়িতে সকলেই প্রায় জানে। যদিও কেউ, অনেকে বিশ্বাস করতো, অনেকে করতো না ওদের ফ্যামিলিতে, যাই হোক। তো রাজীবের সাথে ওই কাকার ভীষণ একটা ভালো সম্পর্ক ছিল। এবং 2022 সালে হঠাৎই একদিন রাজীবের কাকা রাজীবকে ডাকে এবং বলে যে আমি আমার যত টাকা পয়সা যেটুকু যা আর কি ওনার নিজের ছিল, ওদের যে, মানে ওর যে দাদু, যে 3 দাদু, তো সেই 3 দাদুর যারা ছেলে মেয়ে, তাদের সকলকে উনি কিছু কিছু করে টাকা পয়সা বা জিনিসপত্র, উনি তো অত বৈষয়িক ছিলেন না, তো উনি সবাইকে কিছু কিছু জিনিসপত্র কেনার জন্য টাকা দিয়েছিলেন। আর ওনার নিজস্ব জিনিস বলতে, উনি তো সেভাবে পড়াশুনো কিছু করেননি, কিন্তু উনি না, মানে ওই ধর্মগ্রন্থ, মানে আমাদের যে ধর্মগ্রন্থ রয়েছে, গীতা বলুন, মহাভারত বলুন, এগুলো উনি বাংলায় যেগুলো ছিল ওই বইগুলো উনি পড়তেন যতটুকু সময় পেতেন। তো উনি বলেছিল যে এইগুলো আমি তোকে দিচ্ছি, তো তুই তোর কাছে রাখ, তো যখন মনে হবে তুই পড়বি, যখন মনে হবে তুই পড়বি না, তো যদি কখনো মনে হয় যে মনটা খুব খারাপ লাগবে, ভালো লাগবে, তুই বইগুলো পড়বি, দেখবি তোর খুব ভালো লাগবে। তো তখন রাজীব বলছে তুমি আমাকে এগুলো কেন এখন দিচ্ছ, তোমার তো এগুলো দেওয়ার কথা না। তো তখন ওর কাকা বলে যে আমি কিন্তু আর বেশি দিন নেই, আমার কাছে আর বেশি সময় নেই, আর আমার তো এমনিতে তো কোনো পিছুটান নেই, আর আমার যা টাকা পয়সা কি আছে না আছে তা তোরা সবাই জানিস। তো এই কথা উনি বলেন, এবং এই কথা বলার সত্যি সত্যি 2 দিনের মাথায় ওর কাকা হঠাৎ, মানে উনি কাউকে, মানে উনি কোনো রকম কোনো শরীর খারাপ হয়নি, হঠাৎই একদিন উনি ওনার ঘরের দরজা উনি খুলছিলেন না, তো বাড়ির সবাই ডাকাডাকি করেও যখন সাড়া নাড়া পায় না, তখন দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখা যায় যে উনি জাস্ট ঘুমের মধ্যেই ওনার আর কি প্রাণটা বেরিয়ে গেছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার, মানে যখনই ওর কাকার সাথে, রাজীবের সাথে ওর কাকার কথা হতো, তখনই কিন্তু উনি বলতেন যে হ্যাঁ, সেই যে ভালো আত্মাটা, যে একটি মেয়ের আত্মা ওনার কাছে আসতো, সেটা কিন্তু তখনও, মানে উনি মারা যাওয়ার কদিন আগেও কিন্তু রাজীবের সাথে যখন কথা হয়েছিল, তখন কিন্তু উনি বলেছিলেন যে হ্যাঁ, হয়তো ওই যে আত্মা ছিল সেই হয়তো ওনাকে বলে দিয়েছিল যে ওনার, মানে পৃথিবীতে ওনার সময়, যে নির্দিষ্ট যে সময়টা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো উনি সত্যিই একজন খুব ভালো মানুষ ছিলেন, এবং এতটাই ভালো মানুষ, এতটাই ট্রান্সপারেন্ট মানুষ, যেটা রাজীব লিখেছে, যেরকম মানুষ না, মানে মানে কেউ কোনোদিনও দেখেনি, মানে আজকের যুগেও যেরকম মানুষ থাকতে পারে সেটা মানে অনেকেই জানতেন। এবং উনি শুধু ফ্যামিলি বলে নয়, ওনাদের যে পাড়া ছিল, সেই পাড়াতেও কখনো কারোর কোনো সুবিধে অসুবিধে, প্রয়োজনে অপ্রয়োজনে উনি কিন্তু সাহায্য করতেন নিজের সাধ্যমতো। যাই হোক, ঘটনাটা বেশ, মানে মন খারাপ করার মতো, আবার বেশ সুন্দর ঘটনাও। রাজীববাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর প্লিজ চ্যানেলটার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকবেন, নমস্কার।